এবার খুশি তো তুমি? তোমায় নিয়ে যারা সমালোচনা করেছে সব কয়টাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। আমার কলিজাটাকে নিয়ে যে একটা কথা বলবে তার অবস্থা আমি নাজেহাল বানিয়ে দিব। আমি থাকতে তোমার দিকে কখনো কেউ আঙুল তুলে তাকাতে পারবে না। সারা জীবন আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। লিহা মুচকি হাসি দিয়ে আনাফের দিকে তাকিয়ে মনে মনে বলে, তুই আমার জন্য যত কিছুই করিস না কেন, আমি কখনো তোর হব না। আমি আগামী 2টা দিন শুধু তোর সাথে লেভেল দিয়ে থাকবো, যাতে করে তুই কোনো ঝামেলা করতে না পারিস। 2 দিন পর অনাবিলকে বিয়ে করে তোর চোখের সামনে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবো, কিন্তু তুই আমার একটা পশমও বাঁকা করতে পারবি না, মিস্টার আনাস কবিস। আর মাত্র 2টা দিন, জাস্ট ওয়েট। তারপর আমি চিরজীবনের জন্য তোর হাত থেকে মুক্ত হব। হাজারো চেষ্টা করেও তুই আমাকে আর অনাবিলের কাছ থেকে দূরে সরাতে পারবি না, দেখে নিস। লিহা ভাবনায় মশগুল। 2টো দিন কোনো মতে কেটে গেলেই হয়, আনাফ নামক মুসিবত থেকে সে পার্মানেন্ট মুক্তি পেয়ে যাবে। একবার বিয়ে হয়ে গেলে পরবর্তীতে আর কোনো ক্ষমতা কাজে লাগবে না আনাফের। আনাফের ভেতরটা আনন্দে ভরে ওঠে, কারণ লিহার মুখে হাসি ফুটেছে। সবসময় আনাফ এটাই চায়, লিহা তার সাথে হাসি খুশি থাকুক। কিন্তু লিহার কাছে প্রশ্নের কোনো উত্তর না পেয়ে কিছুটা ইতস্ত বোধ করে। হালকা করে লিহাকে নাড়িয়ে বলে, লিহা, কি হলো? কোথায় হারিয়ে গেছো তুমি? আবার কথার কোনো উত্তর দিচ্ছ না যে? লিহা ভাবনার জগৎ থেকে ফিরে আসে। সব কিছু মিলিয়ে লিহা প্রচণ্ড খুশি। আজ বাদে কাল অনাবিলের সাথে তার বিয়ে হবে। এছাড়া তাকে নিয়ে সমালোচনা করা লোকজনগুলোকে আনাফ শাস্তি দিচ্ছে। হাসিটা মুখে বজায় রেখে আনাফের কথার উত্তর দেয় লিহা। হ্যাঁ, আমি খুশি। যাক, তুমি খুশি হলেই হলো। আগামীতে কেউ আর এমন করলে আমায় বলবে, না হয় কলেজের সিনিয়রদেরকে নালিশ করবে। কত বড় সাহস ওরা আমার ভবিষ্যৎ বুকে নিয়ে সমালোচনা করে। আজকে তুমি সারা জীবনের মতো শিক্ষা পেয়ে যাবে ওরা। হুম। আচ্ছা, এখন কি করবে তুমি? ক্লাস তো মনে হয় ছুটি হয়নি, আরও তো ক্লাস আছে তাই না? না, ছুটি হয়ে গেছে। বাকি 2টো ক্লাস আজকে আর হবে না। ঠিক আছে, চলো তাহলে আমার সাথে। কোথায় যাব? আমার অফিসে। আজকে তোমাকে আমার অফিসে নিয়ে ঘুরিয়ে আসবো। না, আমি কোথাও যাব না, আমি বাড়ি চলে যাব। লিহার মুখে না শুনে আনাফের চেহারার রং পাল্টে যায়। মুহূর্তের মধ্যে হাসিমুখী চেহারাটা পরিবর্তন হয়ে গেছে আনাফের। রাগান্বিত দৃষ্টিভঙ্গি নিয়ে চোখ বড় বড় করে তাকায় লিহার দিকে। লিহার কলিজার পানি মুহূর্তের মধ্যেই যেন শুকিয়ে গেছে আনাফের এক নজর চাহনিতে। মনের ভেতরে ধুমধুম তবলা বাজছে লিহার। আনাফকে না বলে কত বড় ভুল করেছে সেটা এখন টের পাচ্ছে লিহা। দুনিয়া উল্টে গেলেও যে আনাফের কথার নড়চড় হবে না, সে বিষয়টা লিহার মাথা থেকে সরে গিয়েছিল। সভ্য শান্ত পরিবেশটা মুহূর্তের মধ্যে আলাদা রূপ ধারণ করেছে। লিহা ইতিমধ্যেই অনুমান করে ফেলেছে আর কিছু সময় গেলেই একটা ঘূর্ণিঝড় তার ওপর এসে হানা দিবে। ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচার জন্য নিজেই আনাফের হাত ধরে দাঁত কেলিয়ে বলে, আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি যাব তো আপনার সাথে। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি আপনার সাথে সেখানেই যাব। আমি শুধু আপনার সাথে একটু মজা করছিলাম, কিন্তু আপনি তো মুহূর্তের মধ্যে জল্লাদের রূপ ধারণ করেছেন। হুম। তুমি আলাদা মানুষ হলেও তোমার সমস্ত কিছু আমার কথা অনুযায়ী হবে। অসুস্থতা ব্যতীত কখনো যেন তোমার মুখে আমি আর না শব্দটা না শুনি। আমি কিছু বললে চট করে সেটা পালন করবা। বিয়ের পর কোথাও নিয়ে যাব বললে চট করে রেডি হতে চলে যাবা। মনে থাকবে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে। এবার ভালো মানুষের মতন আমার সাথে চলো। লিহা ভদ্র মেয়ের মতন আনাফের সঙ্গে গিয়ে গাড়িতে ওঠে। লিহার জড়তা কেটে গেছে আনাফের সাথে কয়েকবার সফর করার পর। শুরুর দিকের ন্যায় আর ভয় কাজ করে না লিহার ভেতরে। আনাফ লিহাকে নিজের খুব কাছে বসিয়ে রেখে গাড়ি ড্রাইভ করছে। দুজনের শরীর একে অপরের সাথে বারবার স্পর্শ করছে। লিহা কোনো কিছুই বলছে না, স্বাভাবিকভাবে সব সয়ে যাচ্ছে, কারণ লিহা ভালো করেই জানে আনাফের অভ্যাস সম্পর্কে। একসাথে আনাফের সাথে সফর করলে হয় হাত চেপে ধরে রাখবে, না হয় নিজের খুব ঘনিষ্ঠ করে বসিয়ে রাখবে। আনাফের অভ্যাসগুলো শুরুতে লিহার কেমন লাগলেও বর্তমানে সব সয়ে গেছে। লিহা নিজেও আনাফের বিবাহিত স্ত্রীর ন্যায় চুপ করে আনাফের কাছাকাছি বসে আছে। কিছুক্ষণ পর আনাফের অফিসে এসে পৌঁছায় দুজন। আনাফে গাড়ি সাইড করে পার্কিং করে লিহাকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে নামে। লিহা গাড়ি থেকে নামার পর আনাফের অফিস দেখে বেশ অবাক হয়। অনেক বড় অফিস আনাফের। লিহা ভেবেছিল আনাফ হয়তো ছোটোখাটো কোনো কোম্পানিতে চালায়, কিন্তু বর্তমানে আনাফের অফিস দেখে লিহার সেই ধারণা পাল্টে যায়। আনাফ লিহার হাত ধরে লিহাকে নিজের সঙ্গে করে অফিসের ভিতরে নিয়ে যায়। অফিসের কর্মচারীরা আনাফের সাথে অপরিচিত একজন মেয়েকে দেখতে পেয়ে অনেকটাই আশ্চর্য হয়। বেশি আশ্চর্য হয় আনাফ লিহার হাত ধরে রাখায়। অফিসের কিছু মেয়ে কর্মচারীর হিংসায় পেট ফেটে যাচ্ছে। আনাফ এখনও যুবক,
খুব অল্প বয়সেই সাকসেস অর্জন করেছে সে। এছাড়া দেখতে শুনতেও বেশ সুন্দর, বলিউডের নায়কদের মতন। উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। আনাফকে প্রথম দেখায় ডেফিনেটলি যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে। 6 প্যাক বডি, টাকা পয়সার কোনো কমতি নেই। দৈনিক 70-80 বার কাপড় পরিবর্তন করে। হাত থেকে কোনো জিনিস একবার পরলে সেটা পরবর্তীতে আর কখনো ব্যবহার করে না। খুব স্টাইলিশ আনাফ। স্যুট বুট পরলে আনাফকে এতটা স্মার্ট লাগে যে কোনো মেয়েরা আনাফকে এক নজর দেখতেই মৌমাছির মতন ছুটে আসে। কিন্তু আনাফ কোনো মেয়েকেই পাত্তা দেয় না। আনাফের বর্ণনা শুনে এখন আবার গল্পের অনেক পাঠিকা পাগল হয়ে যাবে। সত্যিকার অর্থে আনাফ সম্পর্কে সমস্ত বর্ণনা সঠিক নয়। কিছু গল্পের মতন ভিত্তিহীন কিছু কথাবার্তা বলে সকলের দৃষ্টি আকর্ষণ করব এমন কোনো মনোভাব আমার ভেতরে নেই। সৃষ্টিকর্তা পরিমাণ মতোই সৌন্দর্যতা আনাফের মধ্যে দিয়েছে। দৈনিক 70-80 বার নয়, একবারই সে কাপড় পরিবর্তন করে। আনাফ কোনো গরু ছাগল নয় যে মাটিতে গড়াগড়ি খেয়ে কাপড় ময়লা করে। এছাড়া বিলিয়ন বিলিয়ন অর্থের মালিকও নয় সে যে একটা জিনিস হাত থেকে পড়ে গেলে সেটা দ্বিতীয়বার আর ব্যবহার করবে না। বাকি 8-10টা মানুষের মতোই আনাফের চলচলন। সব কিছুর ভিড়ে তবে একটা সত্য, অফিসের অনেক মেয়ে কর্মচারীর ক্রাশ আনাফ। আনাফকে অফিসের অনেকেই পছন্দ করে। আনাফ দেখতে শুনতে ভালো, তার ওপর অল্প বয়সী এতটা বড়সড় কোম্পানি দাঁড় করিয়েছে, লোকজন তো কিছুটা আকর্ষিত হবেই। কিন্তু আনাফ মেতে আছে লিহাকে নিয়ে। হাত ধরে লিহাকে নিয়ে অফিসে প্রবেশ করার অনেকের মনে দাগ কেটেছে। আনাফ লিহাকে অফিসের ভিতর নিয়ে গিয়ে সকলের সম্মুখে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দিল। লিহা তার ভবিষ্যৎ হবু বউ। আনাফকে পছন্দ করা মেয়ে কর্মচারীরা লিহার পরিচয় জানতে পেরে ছোটোখাটো একটা খ্যাঁচাকা খায়। লিহার ভেতরে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ক্ষণিকের জন্য সে ভুলেই গেছে আনাফকে নয়, সে অনাবিলকে ভালোবাসে। আর ভবিষ্যৎ হবু বউটা আনাফের নয়, অনাবিলার হবে। সবাই অনেক সম্মান প্রদর্শন করে লিহাকে। আনাফকে যেভাবে সবাই সম্মান করে, সবাই লিহাকে সেভাবেই সম্মান করছে। লিহা ভাবুক হয়ে যায় আনাফকে নিয়ে। অফিসে এত সুন্দর সুন্দর মেয়ে কর্মচারী থাকতে আনাফ কেন তার পিছনে পড়ে আছে? তার থেকেও তো অনেক বেশি সুন্দর মেয়ে আনাফের অফিসের কর্মচারী। যোগ্যতার দিক থেকেও তারা তার থেকে অনেকটাই এগিয়ে। আনাফ তাদের যে কোনো একজনের দিকে ইশারা করলেই তারা আনাফের ইশারা কনফার্ম সাড়া দিবে। এছাড়া কত বড় একটা কোম্পানির মালিক আনাফ, তার চেয়েও অনেক ভালো এবং রূপবতী মেয়ে ডিজার্ভ করে আনাফ। কিন্তু আনাফ কেন সেসব ফেলে তার পিছনেই পড়ে আছে? লিহার মাথায় কিছুই কাজ করছে না। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে লিহা। অনাবিল তার জীবনে না আসলে নিতান্তই সে আনাফকে হাসি মুখে মেনে নিত, কারণ সবাই নিজের জীবনে সাকসেসওয়ালা মানুষ খোঁজে। এছাড়া আনাফ যে তাকে কতটা ভালোবাসে সেটার নির্দিষ্ট কিছু প্রমাণ লিহা পেয়েছে। তবে তার পক্ষে আনাফকে গ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। এক অনাবিলকেই সে ভালোবাসে, অনাবিলকে নিয়েই সে বাকিটা জীবন কাটাতে চায়। লিহার ভাবনার অবসান ঘটায় আনাফ। ছোট্ট করে ডাক দিয়ে লিহার কাছে প্রশ্ন করে, লিহা, আমার অফিস তোমার কেমন লেগেছে? মাশাআল্লাহ, আপনার অফিস অনেক বড় আর অনেক বেশি সুন্দর। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে। যাক, ভালোই। আচ্ছা, এবার বলো তো তুমি কি খাবে? তোমার জন্য কি অর্ডার করব? আমি কিছুই খাবো না, আপনি আমার বাড়ি দিয়ে আসুন, তাতেই হবে। লিহা, আমার কথা অমান্য করার সাহস তুমি আবার করেছো? তুমি কি চাচ্ছ আমি পুরো অফিসের সামনে তোমার সাথে সিন ক্রিয়েট করি? এই না না, আমি ভুলে গিয়েছিলাম, ক্ষমা করে দিন আমায়। ক্ষমা করে দিলাম, কারণ তুমি আমার অফিসের মেহমান, আর মেহমানকে নাস্তা পানি করাতে হয়, এটাই ভদ্রতা। এবার বলো তুমি কি খাবে? লিহা আনাফের কথা শুনে মনে মনে গোষ্ঠী উদ্ধার করে আনাফের। খচ্চর বেটা, সবসময় আমার সাথে জোর খাটাবে। প্রচুর মেহমান আমি তোর, জোর করে অফিসে এনে মেহমান বানিয়েছিস, এখন আবার একইভাবে জোর করে কিছু খাওয়াচ্ছিস না? মনে হচ্ছে আমার বাসায় কোনো খাবার নেই। আমাকে তেনার জোর করে খাওয়াতে হবে। তোর খাবার তুই খা, বদমাইশ লোক কোথাকার। আনাফ লিহার দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়, কিন্তু লিহার কোনো নামগন্ধ নেই উত্তর দেওয়ার। আনাফ এবার লিহাকে কিছুটা ধমকের সুরে ডাক দিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুমি খানিক বাদে বাদে কোথায় হারিয়ে যাও বলো তো? হ্যাঁ, আমি তোমায় প্রশ্ন করেছি তুমি কি খাবে, কিন্তু তোমার দেখি উত্তর দেওয়ার কোনো নামই নেই। চমকে ওঠে লিহা। ভূত দেখার মতন আতকে উঠেছে আনাফের ধমকে। তাড়াতাড়ি করে নিজেকে সামলে নিয়ে আনাফের প্রশ্নের জবাব দেয়, আপনার যা ইচ্ছে হয় আনুন, সমস্যা নেই। ঠিক আছে,
আমার সাথে কেবিনে চলো। লিহা আনাফের সাথে সাথে আনাফের কেবিনে যায়। আনাফ কেবিনে ঢোকার পূর্বে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে তাদের দুজনের জন্য শুধু দুটো কফি আনতে বলে, কারণ দুপুর হয়ে এসেছে প্রায়। এখন ভারী খাবার খেলে দুজনে একজনও ভালো করে দুপুরের খাবার খেতে পারবে না। আনাফ দুপুরের কথা চিন্তা করেই শুধু কফির অর্ডার করেছে। ক্যাবিনে ঢোকার পর লিহার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করেছে, কিন্তু কথায় আছে না, যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধে হয়। আনাফ কেবিনে ঢোকা মাত্রই লিহাকে খপ করে জড়িয়ে ধরে। লিহার অস্বস্তি যেন আরও বেড়ে যায়, কিন্তু কিছুই করার নেই লিহার। আনাফ হচ্ছে একটা উন্মাদ, তার সাথে পিড়াপিড়ি করলে উল্টো লিহার ক্ষতি হবে। এমনিতেও ঠোঁটের এক পাশ ফাটিয়ে দিয়েছে, পিড়াপিড়ি করলে দেখা যাবে পরবর্তীতে অন্য কিছু ফাটিয়ে দিয়েছে। চুপচাপ করে থাকাটাই শ্রেয়। চুপচাপ থাকলে কিছুক্ষণ নিজের মতন পাগলামি করে আপনা আপনি আনাফ নিজেই লিহাকে ছেড়ে দিবে। লিহা কোনো জড়াজড়ি না করে একদম স্বাভাবিক আচরণ করছে। আনাপ লিহাকে জড়িয়ে শুরুতে লিহার কপালে একটা চুমু এঁকে দেয়, পরবর্তীতে লিহার ঠোঁটের ওপর আলতো করে একবার নিজের ঠোঁট ছুঁয়ে লিহার ঠোঁট ছেড়ে গলায় কয়েকটা চুমু খায়। কারণ উন্মাদনার ভিড়েও আনাফের মনে রয়েছে লিহার ঠোঁট আঘাতপ্রাপ্ত, একটু এদিক সেদিক হলেই সমস্যা হতে পারে। সেজন্য ঠোঁটে একবার স্পর্শ করে ঠোঁট ছেড়ে দিয়ে গলায় স্পর্শ করে। এভাবে কিছু সময় যাওয়ার পর ভিতরে আসার জন্য দরজার বাইরে থেকে আনাফের অ্যাসিস্ট্যান্ট অনুমতি চায়। আনাফ লিহাকে ছেড়ে সংযত হয়ে অ্যাসিস্ট্যান্টকে ভেতরে আসার জন্য পারমিশন দেয়। অ্যাসিস্ট্যান্ট কফি নিয়ে এসেছে। আনাফ একটা কফির মগ উঠিয়ে নিয়ে বাকি আরেকটা লিহার দিকে এগিয়ে দেয়। লিহা চুপচাপ কফির মগ হাতে নিয়ে খেতে আরম্ভ করে। দুজনের কফি খাওয়া শেষ। আনাফ লিহাকে নিয়ে অফিস থেকে বের হয় লিহাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। গাড়িতে করে লিহার বাড়িতে পৌঁছে লিহাকে নামিয়ে দিয়ে চলে আসার একদম আগ মুহূর্ত লিহাকে আবার কাছে টেনে নিয়ে কপালে একটা চুমু এঁকে দেয়। লিহার মা নাজিয়া বেগম বাড়ির বেলকনি থেকে সমস্ত কিছু দেখতে পায়। আনাপ চলে যাওয়ার পর লিহা বাড়িতে প্রবেশ করলে নাজিমা বেগম লিহাকে বলে, লিহা, তুই না বলে আনাফকে বিয়ে করবি না? তাহলে তোদের দুজনের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং কেন? আমি বেলকনি থেকে ছেলেটার কার্যকলাপ সব দেখেছি। ছেলেটা তো বেশ কেয়ারিং। তোর সাথে তার বিয়ে হলে তোকে সে অনেক সুখে রাখবে। ছেলেটা তোকে নিয়ে অনেক সিরিয়াস, কিন্তু তুই তারপরেও কেন তাকে বিয়ে করতে চাইছিস না? কারণ মা, আমি অনাবিল নামক একজনকে ভালোবাসি। আগামীকাল অনাবিল আমার বাসায় বিয়ের সম্বোধন নিয়ে আসবে। এছাড়া একটু আগে তুমি যেটা দেখেছো সেটা কোনো আন্ডারস্ট্যান্ডিং না। আমি তার সাথে আপাতত শুধু তাল মিলিয়ে চলছি, কারণ আমার আর অনাবিলের বিয়ের আগ অবধি আমি কোনো প্রকার সমস্যা চাই না। আমি চাই না সে কোনো প্রবলেম ক্রিয়েট করুক। আর নাজিয়া বেগম চমকে ওঠে মেহের কথা শুনে। একদিকে মেয়ে প্রেম করছে, অন্যদিকে আনাপের সাথে তাল মিলিয়ে চলছে, যাতে করে আনাপ তার এবং অনাবিলের পথে বাধা না হয়ে দাঁড়ায়। নাজিয়া বেগম বেশি আশ্চর্য হয়েছে মেয়ের চালাকি দেখে। সেই সঙ্গে ভয়ে মনের ভিতরে মোচড় দিতে শুরু করেছে নাজিয়া বেগমের। যেই ছেলে লিহাকে ছেলে মানুষের সাথে কথা বলতে দেখে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে, সেই ছেলে যখন জানতে পারবে লিহা অন্য কাউকে বিয়ে করার জন্য তার সাথে তাল মিলিয়েছে বা ছলনা করেছে, তখন সে কি করুণ অবস্থা করবে লিহার, এক ওপরওয়ালাই ভালো জানেন। নাজিয়া বেগম মেয়েকে কি বলবেন বুঝে উঠতে পারছে না। প্রচণ্ড হতাশা কাজ করছে নাজিয়া বেগমের ভেতরে। চুপ করে আছেন নাজিয়া বেগম। লিহা বুঝতে পারে তার মা প্রচণ্ড হতাশা তার বিষয়টা নিয়ে। মায়ের হতাশা দূর করতে লিহা তার মায়ের হাত আলতোভাবে চেপে ধরে ভরসা দিয়ে বলে, মা, তুমি খামোখা কেন এত টেনশন করছো বলো তো? লিহা, মানুষের দুটো রূপ হয়, একটা ভালো আর একটা খারাপ। আনাফের ভালোটা ছাড়া খারাপটা হয়তো আমরা সেভাবে এখনো দেখিনি। আনাফ একবার যদি কোনোভাবে জানতে পারে তুই সাথে গেম খেলছিস, তাহলে কিন্তু সে তোর অবস্থা খারাপ করে ছেড়ে দিবে। মা, এমন কিচ্ছু হবে না। আনাফ আমার আর অনাবিলের বিয়ের কিছুই জানতে পারবে না। তুমি অযথা টেনশন করছো মা। দেখ মা, এখনো সময় আছে, সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করে আগা। তোর বাবা আর আমি যেহেতু সম্পর্ক করে বিয়ে করেছি, তাই আমরা কখনোই তোর সম্পর্কের বিরোধিতা করব না। তবে আমার মনে হয় আনাফকে নিয়ে তোর একটু ভাবা উচিত। ছেলেটা কিন্তু খারাপ না, তোর সাথে হেব্বি মানাবে কিন্তু আনাফকে। মা, আমার ভাবনা চিন্তার কিছুই নেই। আনাফ পারফেক্ট একজন ছেলে, তবে আমার ভালোবাসাকেই আমি বেশি প্রাধান্য দিব। যত যাই হোক, আমি অনাবিলকেই বেছে নিব।
ঠিক আছে, তোর যেমন ইচ্ছা। আমি তোর বাবার সাথে এই বিষয় নিয়ে আজ কথা বলবো। যাই করবি বুঝে শুনে করবি, না হয় কিন্তু গন্ডগোল পাকবে বলে দিলাম। মা তুমি টেনশন করো না, সবকিছু ঠিকঠাক মতোই হবে। তুমি জাস্ট বাবার সাথে আজকে কথা বলো। আগামীকাল অনাবিল তার পরিবারকে নিয়ে আসলে এরপর সমস্ত সমস্যা মিটে যাবে। অনাবিল তার পরিবারকে নিয়ে আসলে আমরা আগামীকালকেই বিয়ে করে নিব। ঠিক আছে, এবার যা গিয়ে ফ্রেশ হয়ে নে। লিহা নিজের রুমে চলে যায়, মন মেজাজ প্রচণ্ড খুশি। ফাইনালি অনাবিল তার হতে যাচ্ছে। কত সুন্দরভাবে চলছিল সব কিছু, কিন্তু মাঝপথে আনাফ তাদের মাঝে আফদ হয়ে দাঁড়িয়েছে। কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ঝর্ণার পানি ছেড়ে দিয়ে ভিজতে ভিজতে মনের আনন্দে গুনগুন করে গান করছে। নাজিয়া বেগম ভেতরে থেকে ভয়ের মাত্রা এখনও পুরোপুরি কমেনি। মেয়ের বিষয়ে আপত্তি না জানালেও নাজিয়া বেগম কেন জানি মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল হবেই। কিন্তু মেয়ের কারণে তিনি চুপ করে আছেন। তিনারাও রিলেশন করে বিয়ে করেছেন। পরিপূর্ণ কদর করেন নাজিয়া বেগম ভালোবাসা নামক জিনিসটাকে। তিনার একটাই চাওয়া, যা হওয়ার সেটা যেন ভালোই ভালোই হয়। কোনো রকম ঝামেলা তিনি চান না। মেয়ের বিষয় নিয়ে ভাবতে ভাবতে টেবিলে দুপুরের খাবার সাজিয়ে ফেলে। কিছু সময় পর লিহা ফ্রেশ হয়ে নিচে নেমে আসলে নাজিয়া বেগম লিহার সঙ্গে একসঙ্গে বসে দুপুরের খাবার খেতে বসে। মা মেয়ে দুজনে মিলে খাবার খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে গিয়া অনাবিলের সম্পর্কে জানার কৌতূহল জাগে নাজিয়া বেগমের ভিতরে। কৌতূহলটাকে মনের মধ্যে চেপে না রেখে মেয়ের কাছে অনাবিল সম্পর্কে জানতে চান তিনি। লিহা, তোদের রিলেশনটা কত দিনের? আর অনাবিল ছেলে হিসেবে কেমন এবং সে কি করে? মা, আর কিছুদিন গেলে আমাদের রিলেশনের বছর পূর্ণ হবে। আর অনাবিল ছেলে হিসেবে ভালো। এছাড়া কাজকর্ম বলতে আপাতত স্টুডেন্ট সে, তবে ফিউচারে বিজনেস করার ইচ্ছে আছে। লিহা, সমবয়সীদের মধ্যকার সম্পর্কে ঝামেলা পরিমাণটা একটু বেশি হয়, সেটা কি জানিস? এছাড়া অনাবিলের ক্যারিয়ার গোছাতে কিন্তু আরও অনেকটা সময় লাগবে। একজন প্রতিষ্ঠিত ছেলে কিন্তু তোর চাহিদাগুলো মেটাতে পারবে, কিন্তু অনাবিলের পক্ষে সে আপাতত অসম্ভব। অনাবিলের এখনও প্রতিষ্ঠিত হওয়া বাকি। সে এখনও নিজের পায়ে দাঁড়াতে পারেনি। তার নিজের চাহিদাগুলো হয়তো তার বাবা মায়ের মাধ্যমে পূরণ হয়। তোদের মধ্যে কিন্তু ঝামেলা হওয়ার অনেক বেশি আশঙ্কা রয়েছে, কারণ দুটো মানুষের বিয়ে হওয়া মানে একে অপরের দায়িত্ব নেওয়া। তোর বেলায় যখন অনাবিল ঠিকঠাক মতন দায়িত্ব নিভাতে পারবে না, তখন কিন্তু ক্ষণে ক্ষণে ঝামেলা হবে। মা, এমন কিছুই হবে না, কারণ আমি নিজেও ভালো করে জানি অনাবিল এখনো কিছু করে না। আমি অযথা সবকিছু জেনে কোন দুঃখে তার কাছে আশাবাদী হয়ে থাকবো বলো তো? মা, অনাবিল নিজেকে প্রতিষ্ঠিত করার আগে আমি কখনোই অনাবিল থেকে কিচ্ছু আবদার করব না। এমনকি দরকার হয় অনাবিল প্রতিষ্ঠিত হলেই আমরা সংসার জীবন শুরু করব। যাক, তাহলে তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা মা, আমার খাওয়া শেষ, আমি রুমে চলে গেলাম। তুমি বাবা আসলে বাবার সাথে বিষয়টা নিয়ে একটু কথা বলো। ঠিক আছে। লিহা খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে শান্তির একটা ঘুম দেয়। এক ঘুমে মাগরিবের সময় ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বই নিয়ে বসে, কিন্তু পড়ায় কোনো মনোযোগ নেই। আগামীকালের জন্য মনের ভিতরটা কেমন খসখস করছে। খুশি লাগার পাশাপাশি কেমন যেন টেনশন হচ্ছে ভিতরে। সব কিছু কি ঠিকঠাক মতন হবে, না হয় কোনো ঝামেলা হবে, কে জানে। এভাবেই রাত হয়। রাতের ডিনার শেষ করে রুমে এসে অনাবিলের সাথে ফোনে যোগাযোগ করে লিহা। লিহার নাম্বার ব্লক লিস্ট থেকে উঠিয়েছে গত রাতেই অনাবিল। অনাবিল, কালকে আমাদের বাড়ি আসছো তো তোমার পরিবারকে নিয়ে? হ্যাঁ, আগামীকাল আমার পরিবার নিয়ে তোমাদের বাসায় যাব। সত্যি বলছো তো? আর বাসার মানুষ কি রাজি হয়েছে? হ্যাঁ, সত্যি বলছি। আর বাসার মানুষও রাজি হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। একবার আমাদের বিয়েটা হয়ে গেলে আনাফ নামক প্যারাটা থেকে সারা জীবনের জন্য মুক্তি। হুট করে কোথা থেকে উড়ে এসে আমাদের লাইফে ঢুকে পড়েছে, মনে হয় যেন সবকিছুই মগের মুল্লুক একদম। তুমি টেনশন করো না লিয়া, আগামীকাল আমাদের বিয়েটা হয়ে গেলে আর কোনো প্রকার ঝামেলা করতে পারবে না। আচ্ছা, তোমরা আগামীকাল কখন আসবে? দুপুরের পর। ঠিক আছে, আমি বাসায় বলে রাখবো। আচ্ছা, একটা কথা, আগামীকাল কি কলেজে আসবে তুমি? মা, কলেজে যাব, আর তুমিও কলেজে যাও। না হয় কিন্তু আনাপ সন্দেহ করবে আমাদের দুজনকে। সে অবশ্যই আগামীকাল তোমাকে দেখার জন্য কলেজে যাবে। তখন কলেজে গিয়ে যদি তোমাকে বাসায় না পায়, তখন সব কিছু গোল্লাই যাবে। ঠিক আছে, তাহলে আগামীকাল দুজনেই কলেজে যাব। আচ্ছা, এবার ফোন রাখছি। আগামীকাল দেখা হচ্ছে দুজনের। ভালো থেকো। তুমিও। অনাবিল কথা শেষ করে ফোন কেটে দিলে লিহাও ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে যায়।
কলেজে ঢোকার শুরুতেই অনাবিলের সাথে লিহার দেখা হয়, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলে না। চুপচাপ দুজন দুজনের মতন ক্লাসে চলে যায়। সময় পেরিয়ে কলেজ টাইম শেষ হয়, কিন্তু আনাফ আজ লিহার তদারকি করতে আসেনি। লিহা মনে মনে ভেবেছিল আজ শেষ একটু আনাফের সাথে তাল মেলাবে, কিন্তু আনাফ আজকে কলেজেই আসেনি। লিহার ভাবনার বাস্তবায়ন না ঘটলেও লিহা আরও বেশি খুশি হয়, কারণ আনাফ কলেজে না আসলে কোনো প্রকার ঝামেলা হওয়ার চান্স নেই। লিহা চিৎকার করে উল্লাস করতে ইচ্ছে করছে, তবে সেটা করে নিজেকে পাগলের পরিচয় দেয় না। নিজেকে সামলে রেখে বান্ধবীদের সাথে আড্ডায় মেতে ওঠে। কিন্তু কলেজ ছুটি হওয়ার পর অনাবিলকে একবারের জন্য না দেখে আড্ডার মাঝে থাকা অবস্থায় কিছুটা চিন্তিত হয় লিহা। পরক্ষণেই নিজেকে এটা ভেবে সামলে নেয়, ক্লাস ছুটির পর দেখা হয়নি তো কি হয়েছে, ঘন্টা 2 ঘন্টা পর তো তাদের বাসায় এমনিতেই দেখা হবে। অনাবিল হয়তো ক্লাস শেষ করে বাড়ি চলে গিয়েছে, তাই হয়তো তাদের আর দেখা হয়নি। বান্ধবীদের সাথে আবারও পরিপূর্ণ আড্ডায় মেতে ওঠে লিহা। এমন সময় আনাপ 8-10 জন লোক নিয়ে হুট করে কোথা থেকে যেন কলেজে উদয় হয়। লিহা ঘাবড়ে যায় হুট করে আনাফকে দেখতে পেয়ে। এক দৃষ্টিতে আনাফের দিকে তাকিয়ে আছে। আনাফ কলেজে উদয় হয়ে লিহার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। মিনিট 2-1-এর মধ্যেই দুজন লোক অনাবিলের ঘাড় চেপে ধরে এনে আনাফের সামনে হাজির হয়। আনাপ লিহাকে রেখে অনাবিলের কাছে গিয়ে অনাবিলের কলার চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, কিরে, আমি শুনলাম তোরা নাকি দুটো মিলে বিয়ে প্ল্যান করছিস। কত বড় সাহস তোদের, হ্যাঁ? আমি এতবার বারণ করার পরেও তোরা দুজন মিলে আবার চক্র করছিস। এই, তোরা কয়েকজন এই ছেলেকে মেরে হাত পা ভেঙে পঙ্গু বানায় দে। ভাই প্লিজ আমার সাথে এমনটা করবেন না, আমার কোনো দোষ নেই। তোর দোষ নেই মানে? তোরা দুজন মিলেই তো সমস্ত প্ল্যান করেছিস, তাহলে এখন কেন বলছিস তোর কোনো দোষ নাই? ভাই প্ল্যান করেছে লিহা, আমি তাকে ভালোবাসি ঠিক, কিন্তু কখনোই তাকে বিয়ে করতাম না। আমি ভালো করেই জানি আপনার কথা অমান্য করলে আমার সাথে কি ঘটতে পারে। ভাই আমি শুধু লিহার সাথে এই 2 দিন নাটক করেছি, কারণ সে আমায় বলেছে আমি কিছু না করলে সে কোনো অঘটন ঘটিয়ে বসবে, তাই আমি শুধু তাকে এই 2 দিন দমিয়ে রাখছি। দেখ, আমার সাথে গেম খেলার চেষ্টা করিস না। আমি ভালো করেই জানি তুই এখন ধরা খেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিস। ভাগ্যিস তুই তোর যে বন্ধুকে তোর আর লিহার কথা বলেছিস সে আমাকে সব কিছু জানিয়ে দিয়েছে। ভাই বিশ্বাস করেন, আমি শপথ করে বলছি আমি লিয়াকে বিয়ে করব। এমন কোনো মনোভাব আমার মধ্যে ছিল না ভাই, এমনকি আমি নিজেই আপনাকে লিহার এই সব বিষয়ে বলতে চেয়েছিলাম। তাহলে বলিসনি কেন? ভাই গতকাল বলতে চেয়েছিলাম, কিন্তু সিনিয়ররা কালকে আপনার কথা মতোই অনেকেই পানিশমেন্ট দিয়েছে, তার বলার মতো সাহস হয়নি ভাই। তবে আমি আজকে সত্যি বলতে চেয়েছি আপনাকে, কিন্তু আপনাকে আমি নিজে আজকে কলেজে দেখিনি যে বলবো। আমি মনে মনে আপনাকেই খুঁজছিলাম, কিন্তু একটু আগে আপনার লোক নিজেই আমাকে আপনার কাছে তুলে এনেছে। অনাবিলের কথা শুনে লিহার চরম পর্যায়ে রাগ উঠে যায়। অনাবিল তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে সেটা লিহা কল্পনাও করেনি। এত কিছুর পরেও লিহা অনাবিলকে বিশ্বাস করেছে, কিন্তু সেই অনাবিল শেষমেশ নিজের চোখ উল্টেছে। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে লিহা আনাফের দিকে। আনাফ অনাবিলের কথা শোনার পর ধ্রাম করে একটা ঘুষি মেরে অনাবিলকে মাটিতে ফেলে দেয়। রাগে আনাফের শরীর উত্তক্ত হয়ে আছে। অনাবিলকে ছেড়ে লিহার কাছে এসে সজরে লিহার ঘাড় চেপে ধরে। লিহা নড়াচড়া করার মতন শক্তি পাচ্ছে না। আনাফকে রাগান্বিত চেহারাটা দেখে লিহার রাগ পিছনের রাস্তা ধরে পালিয়েছে। সারা শরীর কাঁপছে লিহার, ভয়ে প্রাণ ভোমরাটা যেন এদিক সেদিক ছুটোছুটি করছে। কঠিনভাবে ফেসে গেছে লিহা। এমনিতেই নাজেহাল অবস্থা লিহার, তার উপরে আনাফ আরও লিহার গালে কষি একটা থাপ্পড় মেরে গর্জন করে লিহাকে বলে ওঠে, অনানীল তো বেঁচে গেছে, কিন্তু তুই আর আমার হাত থেকে বাঁচতে পারবি না। এতবার সাবধান করার পরেও তোর হুঁশ ঠিকানায় আসেনি। এবার আমি তোর হুঁশ ঠিকানা মতন আনবো। আমায় রেখে অন্য কাউকে বিয়ে করার শখ আজকে তোকে চিরতরের মতন বুঝিয়ে দিব। লিহার ঘাড় ধরে জোরপূর্বক টেনে লিহাকে গাড়িতে নিয়ে গিয়ে বসায়। আনাফের সাথে থাকা লোকজন আলাদা মাইক্রো করে এসেছে। সবাই সবার মতন গাড়িতে উঠে বসে, আর আনাফ লিহাকে নিয়ে একজন ড্রাইভার সহ 3 জন মিলে আনাফের নিজের গাড়িতে বসে। দুপুর বাজে 2টা। লিহার কোনো খবর নেই। নাজিয়া বেগম টেনশন হচ্ছে মেহের জন্য। লিহাকে ফোন লাগায় নাজিয়া বেগম। অপর পাশ থেকে ফোন রিসিভ করতেই নাজিয়া বেগম বলে ওঠে, এলিহা, কোথায় তুই? এখনো বাড়ি ফিরিসনি যে? আমার তো টেনশন হচ্ছে তোকে নিয়ে খুব। জলদি বাড়ি ফিরে আয়, একটু পর তো আবার অনাবিল তার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। জলদি বাসায় আয়। নাজিয়া বেগমের কথার প্রতিউত্তরে ফোনের অপাশ থেকে বলে ওঠে, শাশুড়ি মা, আপনি একদম টেনশন করবেন না। আপনার মেয়েকে আমি তুলে এনেছি। আর এত জলদি কিসের?
সবে মাত্র বিয়ে হবে আমাদের। বিয়ে শেষে দুজন মিলে যত অধ্যায় বাকি আছে সব করব। এরপর আপনারা আপনাদের মেয়ের দর্শন পেতে পারেন। আপাতত আপনার মেয়ে এখন বাড়ি ফিরছে না। নাজিয়া বেগমের হুঁশ উড়ে যায় আনাফের কথা শুনে, কারণ তিনি ভালো করেই জানতেন আনাপ এত সহজে হেরে যাওয়ার মানুষ নয়। আনাপ কোন জলের মাছ সেটা লিহা এতদিনে অনুমান করতে না পারলেও নাজিয়া বেগম কিন্তু ঠিক সেটা অনুমান করে ফেলেছে। প্রচণ্ড ভয় হচ্ছে মেয়ের জন্য। কি করবে অস্থির হয়ে পড়েছেন নাজিয়া বেগম। হতাশাগ্রস্ত হয়ে দৌড়ে যান আরিফ সাহেবের কাছে। আরিফ সাহেব হচ্ছে লিহার বাবা, মানে নাজিয়া বেগমের স্বামী। অন্যান্য দিন আরিফ সাহেব এই সময় বাড়িতে থাকতেন না, কিন্তু লিহার পছন্দ করা ছেলের বাড়ি থেকে লিহাকে দেখতে আসবে বলে তিনি আজ অফিসে যাননি। অফিস থেকে ছুটি নিয়েছেন মেয়ের জন্য। এত সময় বসে বসে প্রহর গুনছিলেন ছেলের বাড়ির লোকজন আসার অপেক্ষায়। কিন্তু বর্তমানে স্ত্রীর হতাশাজনক চেহারা দেখে আরিফ সাহেব কিছুটা বিস্মিত হন। শান্ত গলায় নাজিয়া বেগমকে জিজ্ঞেস করেন, কি হয়েছে লিহার মা? তোমাকে এমন হতাশ দেখাচ্ছে কেন? লিহার বাবা, ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? আনাফ লিহাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে। জানি না সে আমার মেয়ের সাথে কি করবে। লিহা বাড়ি ফিরতে দেরি হচ্ছিল দেখে আমি লিহাকে ফোন করেছিলাম। তখন লিহার ফোন আনাফ উঠিয়ে বলেছে সে লিহাকে বিয়ে করতে যাচ্ছে। লিহার বাবা, আমার খুব ভয় হচ্ছে লিহার জন্য। তুমি প্লিজ কিছু একটা করো। আনাফের যে রাগ, সে কখন না জানি আমার মেয়ের কোনো ক্ষতি করে বসে। নাজিয়া বেগমের কথা শুনে আরিফ সাহেব চুপচাপ হয়ে যায়। নাজিয়া বেগম আশ্চর্য হয় আরিফ সাহেবকে চুপচাপ হয়ে যেতে দেখে। লিহাকে আনাফ তুলে নিয়ে গেছে সেই কথা শুনে আরিফ সাহেবের অন্যরকম রিয়াকশন হওয়ার কথা, সেখানে আরিফ সাহেব পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছে। আরিফ সাহেবকে হালকা করে নাড়া দিয়ে নাজিয়া বেগম বলে ওঠে, কি হলো লিহার বাবা, তুমি চুপ করে আছো কেন? কিছু তো একটা করো। আমার অনেক ভয় হচ্ছে লিহাকে নিয়ে। লিহার মা, ভয় পাওয়ার কিছুই নেই। ভয় পাওয়ার কিছু নেই মানে? স্বাভাবিক মনে হচ্ছে নাকি তোমার কাছে বিষয়টা? আনাফ কতটা ভয়ানক সেটা কি তুমি জানো? সে যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? লিহার মা, আমি যতদূর বুঝলাম তোমার মেয়েকে আনাফ পাগলের মতন ভালোবাসে। আমি আমার অনুমান থেকে বলছি আনাফ তোমার মেয়ের কোনো ক্ষতি করবে না। আনাফ লিহাকে সারা জীবনের মতন নিজের করে পাওয়ার জন্য তুলে নিয়ে গেছে। হ্যাঁ, লিহা আমার মেয়ে, তাই আমার মেয়ের জন্য চিন্তা হবেই। তবে বিশ্বাস রাখো, আনাফ তোমার মেয়ের কিছুই করবে না। ভালোবাসার মানুষটাকে যে নিজের করে পাওয়ার জন্য এত বড় রিস্ক নিতে পারে, সে কখনোই তার সেই ভালোবাসার মানুষটার কখনো লোকসান করতে পারে না। তাই বলে তুমি চুপচাপ থাকবে? আর তুমি কি জানো লিহা অনাবিলকে মোটেও পছন্দ করে না। সে নিজের জীবনসঙ্গী হিসেবে একমাত্র আনাফকে চায়। না হয়তো আনাফকে তো আমারও খারাপ লাগেনি। পরিপূর্ণ প্রতিষ্ঠিত একটা ছেলে, নিজের স্ত্রীকে ভালোভাবে রাখার মতন যথার্থ অ্যাবিলিটি তার রয়েছে। কিন্তু সমস্যা আমাদের মেয়েকে নিয়ে। লিহা তাকে নিজের স্বামী হিসেবে কখনোই চায় না। লিহার মা, আমি একবারের জন্য তোমায় বলিনি যে আমি চুপ করে থাকবো। আমি শুধু তোমায় নিশ্চিন্তে থাকতে বলেছি। তুমি আমার মেয়ের ক্ষতির বিষয় নিয়ে টেনশন করো না। এছাড়া বাকিটা আমি দেখছি কি করা যায়। আরিফ সাহেব লিহার নাম্বারে ফোন লাগায়। একে একে দুবার ফোন দেয়, কিন্তু কেউ ফোন রিসিভ করে না। আরিফ সাহেব আবারও ফোন দেয়। তৃতীয়বারের বেলায় আগের ন্যায় আবারও আনাফ লিহার ফোন রিসিভ করে। আরিফ সাহেব উত্তেজিত না হয়ে স্বাভাবিক কণ্ঠে আনাফের কাছে প্রশ্ন করে, বাবা, তুমি আমার মেয়েটাকে কেন উঠিয়ে নিয়ে গেছো? লিহাকে উঠিয়ে এনেছি সারা জীবনের মতো নিজের করে পাওয়ার জন্য। কিন্তু বাবা, লিহা তো তোমাকে পছন্দ করে না। লিহা অনাবিলকে পছন্দ করে। সেখানে তুমি অনর্থক জোর খাটিয়ে কেন লিহাকে নিজের করতে চাইছো? কারণ আমি লিহাকে ভালোবাসি। আমার লিহাকে সারা জীবনের জন্য চাই। লিহাকে আমি কখনোই অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। আর লিহা আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি তাকে ভালোবাসি, আর এতেই চলবে। আমি এক পক্ষাধিক তাকে ভালোবাসবো। দেখো বাবা, জোর করে কোনো কিছু হয় না। আমি আর লিহার মা কিন্তু সম্পর্ক করে বিয়ে করেছি। তবে বিয়েতে কিন্তু দুজনেরই মতামত ছিল। লিহার কিন্তু তোমাকে বিয়ে করতে আপত্তি আছে। আমার মেয়ের যদি কোনো প্রকার আপত্তি না থাকতো, তাহলে আমি কখনোই তোমাকে ফোন করতাম না। উল্টো আরো খুশি খুশি সবটা মেনে নিতাম। প্লিজ বাবা, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। জোর করে সব কিছু হয় না। তুমি জোর করে তাকে তো বিয়ে করতে পারবে, কিন্তু তার ভিতরে যেই মনটা আছে সেটা কখনোই তুমি পাবে না। আনাফ বাবা, আমি তোমার কাছে অনুরোধ করছি, লিহাকে ছেড়ে দাও। আঙ্কেল, আমি জানি জোর করে হলেও সব ভালোবাসা হয় না।
তবে আপনাকে একটা মনের কথা বলি, আপনার মেয়েকে আমি জোরপূর্বক উঠিয়ে এনে অন্যায় করেছি। তবে একটা জিনিস কি জানেন আঙ্কেল, আপনার মেয়ে যাকে পছন্দ করে সে যদি একবার আমার সামনে বুক ফুলিয়ে লিহাকে নিজের করার সাহস দেখাতো, তাহলে আপনার মেয়ের উপরে কখনোই আমি এতটা জোর খাটাতাম না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, অনাবিল যদি একবার লিহার জন্য দুঃসাহস দেখায় আমার সামনে, তাহলে আমি খুশি খুশি লিহার রাস্তা থেকে সরে যাব, কখনোই আর তাদের মাঝে যাব না। কিন্তু আঙ্কেল, আপনার মেয়ে এমন একজনকে ভালোবাসে যে আমার মতন সামান্য একটা ছেলের ভয়ে পিছু সরে গেছে, মোকাবিলা করতে পারেনি আমার। আপনি বলুন, সে আপনার মেয়েকে সারা জীবন প্রোটেক্ট করবে কিভাবে? সামান্য একটা ঝড়ে এসে বেঁকে গেছে, বাকিটা জীবন সে আমার ভালোবাসার মানুষটার খেয়াল রাখবে কি করে, যার মধ্যে প্রিয় মানুষটাকে আগলে রাখার ক্ষমতা নেই, উল্টা আরও বিয়ে করবে বলে প্রতারণা করে, তার সাথে আপনার মেয়েকে আমি কখনোই মেনে নেব না। স্যাক্রিফাইস তখনই করতাম যখন দেখতাম আমার থেকেও আপনার মেয়েকে কেউ অন্য অনেক বেশি ভালোবাসে। কিন্তু ক্ষমা প্রার্থী আঙ্কেল, আমার পরিটাকে আমার থেকে অন্য কেউ বেশি ভালোবাসতে পারেই না। তাই উঠিয়ে এনেছি লিহাকে বিয়ে করার জন্য, আর অল্প কিছু সময়ের মাঝেই সারা জীবনের জন্য আপনার মেয়েকে আমি নিজের করে নিব। আমি বর্তমানে আর কারোর কথা শুনবো না, শোনাশুনির সময় শেষ। ফোন রাখলাম, এখন দেরি হয়ে যাচ্ছে আমার। আনাপ লিহার বাবার মুখের ওপরে ফোন কেটে দেয়। আরিফ সাহেব চিন্তায় পড়ে গেছেন কি করবেন। লিহা যে কত বড় পাগলের পাল্লায় পড়েছে সেটা আরিফ সাহেব ও ইতিমধ্যে বুঝে গেছেন। তবে আনাফের কথাবার্তা শুনে আরিফ সাহেবের ইতিমধ্যে আবার এটাও বুঝে গেছেন আনাপ লিহাকে কতটা ভালোবাসে। নাজিয়া বেগম পাশে দাঁড়িয়ে আছেন। আরিফ সাহেবের ফোন কাটার পর আরিফ সাহেবকে চুপচাপ দেখে প্রশ্ন করেন, লিহার বাবা, কি হয়েছে? আনাফ কি বলেছে তোমায়? লিহার মা আনাফ নিয়ে লিহাকে বিয়ে করবে যে কোনো মূল্যে। সে আমার কথা শুনেই নারাজ, কোনো প্রকার সে লিহাকে ছাড়বে না। হায় আল্লাহ, জানি না আমার মেয়ের সাথে কি ঘটেছে। এই লিহার বাবা, চলো আমরা পুলিশের কাছে যাই। লিহার মা, এই ভুল করা যাবে না। পাগলটা তোমার মেয়েকে নিজের করে পাওয়ার জন্য এমনিতেই খেপে যাচ্ছে, তারপর আমরা থানা পুলিশ করতে গেলে তখন দেখা যাবে আরো খেপে যাবে সে। আমাদের এখন ঠান্ডা মাথায় কাজ নিতে হবে। লিহার বাবা, ঠান্ডা মাথায় কাজ নিতে নিতে দেখবে আমাদের মেয়ের কোনো দুর্ঘটনা ঘটে গেছে। লিহার মা, এসব আবল তাবল চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও। তোমার মেয়েকে বিয়ে করা ছাড়া আনাফ তার কোনো ক্ষতি করবে না। চিন্তামুক্ত থাকো, কপালে যা আছে তোমার মেয়ের তাই ঘটবে তার সাথে। লিহার মা বাবা দুজনে নিরুপায় হয়ে বসে আছে। অন্যদিকে আনাফ কাজী অফিসের ভিতরে প্রবেশ করে। আনাফ লিহা এবং সবাইকে কাজী অফিসের ভেতরে রেখে কথা বলার জন্য লিহার ফোন নিয়ে কাজী অফিসের বাইরে এসেছিল। সাক্ষী টাক্ষী সব কিছুই রেডি। আনাফ কথা শেষ করে ভিতরে প্রবেশ করে লিহাকে বলে, লিহা, এই পেপারটাতে সাইন করো, তারপর সারা জীবনের জন্য তুমি আমার। কেউ শত চেষ্টা করলেও এরপর আর তোমার থেকে আর আমাকে আলাদা করতে পারবে না। লিহা কাগজে সাইন না করে আনাফের দিকে তাকায়। লিহা কি করবে বুঝে উঠতে পারছে না। আনাপ তার উপরে কি পরিমাণ ক্ষেপে আছে সেটা লিহা যথাযথভাবে অনুমান করে ফেলেছে। তাই লিহা কিছু না বলে আনাফের দিকেই তাকিয়ে আছে। আনাপ লিহার তাকিয়ে থাকা দেখে বুঝতে পারে লিহা সাইন করতে অনিচ্ছা প্রকাশ করছে। প্রচণ্ড রাগ হচ্ছে আনাফের, কিন্তু সে তারপরেও নিজের রাগটাকে কন্ট্রোলে রেখে শান্ত মাথায় লিহাকে বলে, লিহা, অনুরোধ, কোনো সিন ক্রিয়েট করো না। তোমার জন্য এটাই ভালো হবে, সাইন করে দাও, কারণ তোমার কাছে আর কোনো অপশন নেই। লিহা, আমি কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, অনাবিল যদি একবার ভালোবাসার খাতিরে তোমার জন্য আমার সামনে সে সাহস দেখায়, তাহলে আমি তোমাদের দুজনের পথ থেকে চিরজীবনের জন্য সরে যাব। কিন্তু অনাবিল হচ্ছে 1 নম্বরের ভীতু। আমার সামনে আসা তো দূরে থাক, উল্টো আমাকে সমস্ত কিছু জানিয়ে দিবে বলে তোমার সাথে গেম খেলেছে। হ্যাঁ, আমার রাগ উঠেছে তোমার বিয়ে করবে সেই কথা শুনে, তবে আমি সত্যি বলছি, অনাবিল একটাবারের জন্যও যদি ভয় না পেয়ে সামনে এগোতো, তাহলে আই প্রমিস বহু দূরে সরে যেতাম, আর কখনোই তোমাদের মাঝে আসতাম না। কিন্তু অনাবিল সেটা করেনি, তাই আমি বাধ্য হয়ে তোমাকে বিয়ে করছি। আমি তোমার একমাত্র যোগ্যতার দিক থেকে অনাবিল হেরে গেছে। এখন আর কোনো কিছু না ভেবে কাগজে সাইন করে দাও। লিহা সাইন করে দেয় কাগজে। বিয়ে হয়ে গিয়েছে আনাফ আর লিহার। আনাফ প্রচণ্ড খুশি, কিন্তু লিহার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে রাগে। বেশি রাগ হচ্ছে অনাবিলের ওপরে। অনাবিল যদি একটু সাহস দেখাতো তাহলে আজকে আর এত কিছু হতো না। সব কিছুই হয়েছে অনাবিলের জন্য। শেষ সময়ে কিভাবে নিজের রূপ পাল্টে নিয়েছে অনাবিল, সে হয়তো নিজেই চায়নি তাকে বিয়ে করতে।
লিয়া মনে মনে সিদ্ধান্ত নেয় অনাবিলের চরম একটা শিক্ষা দিবে, সেই সঙ্গে আনাফকেও ছাড়বে না। জোর করে বিয়ে করার ফল লিহা তাকে বুঝিয়ে দেবে, জ্বালিয়ে একদম শেষ করে দেবে আনাফকে, একদম তিক্ত বানিয়ে ফেলবে আনাফের জীবন। লিহাকে জিনিস এবার আনাফ টের পাবে। আনাফ লিহাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায়। আনাফের মা বাবা শুরুতে কিছুটা বিস্মিত হয়, তবে তাদের বিয়েটাকে মেনে নেয়, কারণ আনাফের বিয়ের বয়স হয়েছে এবং সেই সঙ্গে আনাফের কোনো সিদ্ধান্ত আনাফের বাবা মা সেভাবে কখনো হস্তক্ষেপ করে না। আনাফ যথেষ্ট ম্যাচিউরড, ছেলে যা করবে বুঝে শুনেই করবে, সেই ভরসা আনাফের মা বাবার রয়েছে আনাফের ওপরে। সময় পেরিয়ে রাত হয়। আনাফের মা লিহাকে একটা শাড়ি পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে আনাফের রুমে দিয়ে আসে। আনাফ রাত 11টার দিকে নিজের রুমে যায়। আজ আনাফ আর লিহার ফুলসজ্জার রাত। আনাফ রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই চমকে ওঠে। লিহা পরনের শাড়ি এলোমেলো করে বসে আছে। আনাফ লিহার অবস্থা দেখে ধীরগতিতে হেঁটে লিহার পাশে গিয়ে বসে এবং লিহাকে প্রশ্ন করে, লিহা, তুমি এভাবে এলোমেলো হয়ে বসে আছো কেন? কারণ একটু পর এমনিতেও আপনি আমার শরীর থেকে শাড়িটা খুলে ফেলবেন, সেজন্য আপনার কষ্ট কমিয়ে দিতে আমি নিজেই গা থেকে শাড়ির কিছুটা অংশ সরিয়ে রেখেছি। লিহার কথা শুনে আনাফের পায়ের রক্ত মাথায় উঠে যায়। ইচ্ছে করছে থাপড়ে লিহার সমস্ত দাঁত ফেলে দিতে, কিন্তু আনাফ নিজেকে কন্ট্রোল করে ফেলে, কারণ আজকের রাতটা তাদের জন্য স্পেশাল। আনাফ চায় না এই সুন্দর রাতটা নষ্ট করুক লিহার গায়ে হাত তুলে। লিহার সারা জীবন না হয় স্মরণীয় হয়ে থাকবে এই রাতটার কথা, যে তার বর তার গায়ে বাসরাতে হাত উঠিয়েছে। আনাফ লিহার গায়ে হাত উঠায় না, তবে রাগটাও তার কমাতে হবে। একটা পদ্ধতি অবলম্বন করে আনাফ। হুট করে লিয়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। এরপর লিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নিয়ে বালিশের ওপরে মাথা রাখে। আনাফ পরম শান্তি অনুভব করেছে লিয়াকে বুকে নিয়ে। ঘুম চলে আসে আনাফের। লিহাও কখন যে ঘুমিয়ে গেছে সে সঠিক বলতে পারে না। রাত পেরিয়ে সকাল হয়। চিল্লাচিল্লির আওয়াজে দুজনের ঘুম ভাঙে। আনাফের মা রুমের দরজায় জোরে জোরে বাড়ি দিয়ে বলে বাড়িতে পুলিশ এসেছে। আনাফ তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে যায়। সাত সকালে আনাফের মাথা খারাপ হয়ে গিয়েছে পুলিশের কথা শুনে। কী পরিমাণ রাগ হচ্ছে আনাফের বলে বোঝানোর ভাষা নেই। মুখে হালকা করে পানি ছিটা মেরে পরনের কাপড় পরিবর্তন করে শার্ট গায়ে লাগাতে শুরু করে। সেই সঙ্গে মনে মনে ভাবে পুলিশ আসুক, আর যেই আসুক না কেন বাড়িতে কেউ যদি তার থেকে লিহাকে আলাদা করার বিন্দু পরিমাণ চেষ্টা করে তাহলে সব কয়টার খবর করে দিবে। গায়ে শার্ট জড়িয়ে লিহাকে সঙ্গে নিয়ে নিচে যায় আনাফ। লিহার মা বাবা পুলিশ নিয়ে এসেছে আনাফের বাড়িতে। গতকাল রাতে অনেক কবার ফোন দিয়েছে লিহার মা বাবা লিহার নাম্বারে, কিন্তু প্রতিবার নাম্বার বন্ধ বলছিল। শেষমেশ কী করবে বুঝে উঠতে না পেরে আজ সকালে পুলিশ নিয়ে এসেছে লিয়ার মা বাবা। মেয়েকে দেখতে পেয়ে লিয়ার মা বাবার অস্থিরতা কিছুটা কমে। নাজিয়া বেগম মেয়েকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। লিহাও তার মাকে জড়িয়ে ধরে। লিহা এবং তার মা দুজনেই কান্না করছে। কিছু সময় এভাবেই কাটে। লিহা কিছু সময় পর তার মা বাবাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নিজেকে শান্ত করে। এমন সময় লিয়ার মা বাবার সাথে আসা পুলিশের এসআই লিহাকে প্রশ্ন করে, লিহা, তোমার মা অভিযোগ করেছে আনাফ সাহেব নাকি তোমাকে জোরপূর্বক উঠিয়ে এনেছে, এমনকি জোরপূর্বক উঠিয়ে এনে তোমায় বিয়েও করেছে তোমার ইচ্ছার অমতে। ঘটনাটা কি সত্যি? স্যার, সত্যি মিথ্যা দিয়ে আর কোনো কাজ নেই, যা হবার হয়ে গিয়েছে। লিহা, তোমার কথাটা আমরা ঠিক বুঝলাম না। তোমার মা অভিযোগ করেছে আনাফকে নিয়ে, কিন্তু আমাদের প্রয়োজন তোমার জবানবন্দি। আমরা তোমার জবানবন্দি পেলে সামনে এগোতে পারবো। স্যার, এইসবের কোনো প্রয়োজন নেই। উনি আমার সাথে যেটাই করুক না কেন, কিন্তু আমি ওনার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ করব না। তাহলে আমাদের আর কিছু করার নেই। আপনাদের মেয়ের অমতে আমি কেন কারোরই কিছু করার ক্ষমতা নেই, কারণ আপনার মেয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছে, বিয়ে করার বয়স হয়েছে। লিহার কথা শুনে লিয়ার মা বাবা দুজনেই অবাক হয়, বিশেষ করে নাজিয়া বেগম। নাজিয়া বেগম ভেবেছেন মেয়ের জবানবন্দি নিয়ে আনাফকে পুলিশের হাতে ধরিয়ে দেবে, কিন্তু ঘটনা ঘটছে উল্টো। লিহা নিজেই চাচ্ছে না আনাফের কিচ্ছু করতে। নাজিয়া বেগম লিহার কথা শুনে বলে ওঠে, লিয়া আনাফ তোকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে, আর তুই নিজে এখন চাচ্ছিস না ওর কিছু হোক? না, আমি চাই না। মা, যা হবার তা হয়ে গেছে। এখন থানা পুলিশ নিয়ে কিছু করাটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। তোমরা বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নাও। লিহার মা বাবা চুপ হয়ে যায় লিহার কথাবার্তা শুনে। আনাফের বিরুদ্ধে লিহার কিছু করার ইচ্ছে নেই সেটা দেখে পুলিশও চলে যায়। আনাফকে মেনে নেওয়া ছাড়া লিহার মা বাবার কাছেও আর কোনো অপশন বাকি নেই। তবে সব কিছুর ভিড়ে আলাদা একটা পরিকল্পনা রয়েছে। আনাফ যেহেতু তাকে বিয়ে করেই ফেলেছে,
তাহলে আর অন্য কোনো উপায়ে আনাপ থেকে প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। একমাত্র একটাই খালি রাস্তা বাকি, আর সেটা হচ্ছে আনাফের স্ত্রী হয়ে থেকে আনাফের 12টা বাজানো। লিহা এই পরিকল্পনার কারণে পুলিশের সামনে আনাফের বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা জবানবন্দি দেয়নি। আনাপ অবাক হয় লিহার আচরণে। মনে মনে ঠিক করে নিয়েছিল পুলিশ হোক আর যাই হোক, কেউ যদি তাদের মধ্যে আসার চেষ্টা করে তাহলে সে তার 12টা বাজাবে। কিন্তু তার এমন কিছুই করতে হয়নি। কোনো সিন ক্রিয়েট হওয়ার আগেই লিহা নিজেই সব কিছু সামলে নিয়েছে। আনাফ এই কারণেই অবাক, লিহা কেন তার মায়ের পক্ষ নেননি। লিহা চাইলেই তো একটা ঝামেলা সৃষ্টি করতে পারত। লিহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আনাফ। এমতো অবস্থায় নাজিয়া বেগম আনাফকে বলে ওঠে, আমার মেয়ে যেহেতু কোনো আপত্তি করেনি, তাহলে আমাদেরও আর কোনো আপত্তি নেই তোমাকে নিয়ে। আমরা তোমাকে মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছি। ঝামেলা মিটে যাওয়ায় লিহার মা বাবাকে আনাফের বাসার ভিতরে নিয়ে যাওয়া হয়। লিয়ার মা নাজিয়া বেগম প্রথমে আপত্তি করলেও বর্তমানে তিনি ভীষণ খুশি মেয়ের জামাই হিসেবে আনাফকে পেয়ে। আরিফ সাহেবও খুশি উপযুক্ত জামাই পেয়ে। আনাফের বাসায় মানুষজন বেশ আপ্যায়ন করে লিহার মা বাবার। দুপুর পর্যন্ত আনাফের বাসায় থাকে লিয়ার মা বাবা। বেশ তোড়জোড় আয়োজন করে আনাফের মা বেআইনের জন্য। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর লিহার মা বাবা নিজেদের বাড়িতে চলে যায়। লিহা খাওয়া দাওয়ার পর মা বাবাকে বিদায় দিয়ে আনাফের রুমে বসে আছে। মনমারা হয়ে আছে লিহা। কত জলদি সব কিছু হয়ে গেল। জীবনে এমন কিছু ঘটবে লিহা কখনো কল্পনাও করেনি। অনাবিলকে সত্যিই সে অনেক ভালোবাসত। অনাবিলের সাথে তার বিয়েটা হলে মোটেও খারাপ হতো না, কিন্তু অনাবিলের ভীতুগিরির কারণে আসছে অনাফের বউ। লিহা মনমরা হয়ে কি যেন ভাবছে। এমন সময় আনাপ উপস্থিত হয়ে হাতের মধ্যে একটা শাড়ি নিয়ে। আনাপ রুমে প্রবেশ করে লিহাকে জিজ্ঞেস করে, লিহা কি করছো তুমি? মাছি মারছি। আজব, মাছি আসলো থেকে ঘরে? আপনি দেখতেই তো পাচ্ছেন আমি কি করছি, তাও আবার জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। ভবিষ্যতে আর কখনো এমন প্রশ্ন করবো না। আচ্ছা লিহা, রেডি হও, তোমায় নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবো। না, আমি কোথাও ঘুরতে যাব না। আপনি একাই যান, আমার ঘুরতে টুরতে ইচ্ছে করছে না। লিহা, কথার অমান্য করে নিজের বিপদ ডেকে এনো না। এনেও শাড়ি, জলদি শাড়িটা পরে রেডি হও। লিহা বাধ্য হয়ে শাড়িটা নেয়, কিন্তু সে শাড়িটা হাতে নিয়ে রেডি না হয়ে দাঁড়িয়ে আছে। আনাফ লিহাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমি কি আপনার সামনে ড্রেস চেঞ্জ করবো নাকি? আপনি রুম থেকে বের হন। আমি কোথাও যাচ্ছি না, তুমি রেডি হও, আমি অন্যদিকে ফিরে থাকবো, সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে ওয়াশরুমে চলে যাই রেডি হতে। না, তোমার ওয়াশরুম যেতে হবে না, তুমি রুমেই কাপড় চেঞ্জ করো। বললাম না আমি অন্যদিকে ঘুরে থাকবো, তাহলেই তো হচ্ছে। লিহার রাগ উঠে যায় আনাফের কথা শুনে। সব কিছুতেই আনাফের একটু বেশি বাড়াবাড়ি। লিহার মোটেও সহ্য হয় না। রুম থেকে কয়েক মিনিটের জন্য বের হলে আনাফের যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কিছুটা রাগ নিয়ে আনাফকে বলে, এই আপনার অন্যদিকে ঘুরে থাকতে হবে না, তাকিয়ে থাকুন আপনি আমার দিকে। আমি আপনার সামনেই কাপড় পাল্টাবো। ঠিক আছে, তাহলে তো আরও ভালো। আমার বউ তুমি, তোমার দিকে তাকিয়ে থাকতে আমার মোটেও লজ্জা করবে না। লিহার রাগের মাত্রা আরও বেড়ে যায়, তবে সে কিছু বলে না আনাফকে। জেদ করে আনাফের সামনেই কাপড় পাল্টাতে শুরু করে, কিন্তু একটু পরেই সে থেমে যায়। রাগ দেখিয়ে তো আনাফকে ঠিকই বলেছে তার সামনেই কাপড় চেঞ্জ করবে, কিন্তু এতে করে তো সে নিজেই ফেঁসে যায়। লজ্জায় সে কাপড় না পাল্টে আনাফের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আনাফ তো শয়তান কম না, সে লিহাকে রাগানোর জন্যই এসব করছে। তবে মনের ভিতর উল্টোপাল্টা কিছু নেই আনাফের। লিহা কাপড় চেঞ্জ না করে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকায় আনাফ মিটমিট করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। আনাফ রুম থেকে চলে যাওয়ার লিহা নির্দ্বিধায় কাপড় পাল্টাতে শুরু করে। শাড়ি পরা শেষ করে কাঁধে ব্যাগ থেকে কিছু সরঞ্জাম বের করে হালকা করে সাজে। লিহার ব্যাগে কাজল, লিপস্টিক, আইলাইনার আরও সামান্য কিছু জিনিস সর্বক্ষণিক থাকে। লিহা সেজেগুজে চুপচাপ খাটে বসে থাকে। আনাপ কিছু সময় পর রুমে ফিরে আসে। রুমে ঢুকে লিহাকে দেখে চোখ আটকে যায় লিহার দিকে। অপরূপ সুন্দরী লাগছে লিহাকে, বেশ মানিয়েছে শাড়িটাতে লিহাকে। চোখ সরাতে পারছে না লিহার ওপর থেকে আনাফ। আনাফের মনে হচ্ছে কোনো পরী ভুল করে তার রুমে ঢুকে এসে বসে আছে। ফ্যাল ফ্যাল করে এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ লিহার দিকে তাকিয়ে থাকে। লিয়া বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায় আনাফের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাশি না থাকা সত্ত্বেও দুবার কাশি দেয়, কিন্তু এতেও কোনো কাজ হয় না। শেষমেশ উপায় না পেয়ে মুখ খোলে লিহা। এই যে, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন?
আনাফের হুঁশ ফেরে লিহার কথায়। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে লিহার প্রশ্নের জবাবে বলে, না মানে তোমায় বেশ সুন্দর লাগছে, তাই দৃষ্টি ফেরাতে পারছিলাম না। আচ্ছা চলো এবার। লিহা কিছুটা লজ্জা পায় আনাফের কথায়, তবে সে সেটা প্রকাশ না করে আনাফের সাথে চলে যায়। লিহা লক্ষ্য করে আনাফ তার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে, দুজনে গাড়িতে বসে আছে। আনাফ গাড়ি ড্রাইভ করে আর লিহা তার পাশে বসে আছে। আনাফ লিহাকে বরাবরের মতোই তার খুব কাছাকাছি টেনে বসিয়েছে। দুজনে একটা পার্কে গিয়ে পৌঁছায়। ঘড়ির কাঁটা 4টা ছুঁই ছুঁই। সূর্যের উত্তাপ কমে যাচ্ছে ধীরে ধীরে, আর ঘন্টা দেড়েকের মধ্যেই সূর্য নিজেকে আড়াল করে ফেলবে। লিহা আনাফের সাথে হাঁটছে। বেশ কিছুটা সময় আনাফের সাথে পার্কের ভেতর ঘোরাঘুরি করে লিহা, কিন্তু বেশ কিছুক্ষণ পর লিহা একটা জিনিস খেয়াল করে, কয়েকজন ছেলে মিলে তাদেরকে ফলো করছে। এমনকি ছেলেগুলো লিহাকে এটা সেটা ইশারাও করছে। লিহা বিষয়টা যতটুকু সম্ভব ইগনোর করার চেষ্টা করছে, কিন্তু ছেলেগুলো নাছোড়বান্দা। লিহা আনাফের সাথে পার্কের ভিতর এক জায়গায় একটা বেঞ্চের ওপর গিয়ে বসে, আর ছেলেগুলো তাদের সামনাসামনি বারবার কিছুটা দূরে দাঁড়িয়ে লিহাকে আগে নেয় ইশারা করছে। লিহা বাধ্য হয়ে আনাফকে জানায় ছেলেগুলোর কথা। আনাফ লিহার কথা শোনা মাত্রই রেগে যায়, মাথায় রক্ত চটে যায় আনাফের। লিহাকে সাথে নিয়ে অনেকটা তেড়ে যায় ছেলেগুলোর দিকে। ছেলেগুলো ঠায় এখনও দাঁড়িয়েই আছে। আনাফ তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, সমস্যা কি ভাই তোদের? হ্যাঁ, বেশ কিছু সময় ধরে দেখছি তোরা আমার বউয়ের দিকে তাকিয়ে এটা সেটা ইশারা করছিস। কি প্রবলেম? সমস্যা কোথায় তোদের? আনাফের কথার প্রতি উত্তরে তাদের মধ্য থেকে একটা ছেলে বলে ওঠে, ইচ্ছে হয়েছে তাই ইশারা করেছি, কেন কোনো সমস্যা? আনাফের মাথা আরও চটে যায়। খপ করে ছেলেটার কলার চেপে ধরে কয়েকটা লাগিয়ে দেওয়ার প্রস্তুতি নেয় আনাফ। এমন সময় ছেলেটা পকেট থেকে একটা ছুরি বের করে আনাফের পেটের মধ্যে চেপে ধরে, যার ফলে ছুরির মাথার দিকের কিছুটা অংশ পাঞ্জাবি ভেদ করে ভেতরে ঢুকে যায়। পাঞ্জাবির রং সাথে সাথে লাল হতে শুরু করে, যেটার দিকে লিহার চোখ কপালে উঠে যায়। রক্তের চিত্র দেখে ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে লিহার। কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। আনাফের জন্য লিহার মনে কোনো ভালোবাসা না থাকলেও রক্ত দেখে অস্থিরতা কাজ করছে লিহার ভিতরে। আনাফের ওপর জমে থাকা রাগ অভিমান খানিকের জন্য ভুলে যায় লিহা। আনাফকে রক্তের নিশান লিহার মনে দাগ কেটেছে। ছেলেগুলোর হাত থেকে আনাফকে বাঁচাতে তেড়ে যায় আনাফের কাছে, কিন্তু ছেলেগুলোর মধ্যে থেকে অন্য আরেকটা ছেলে লিহার পথ আটকায় এবং লিহাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। লিহার অস্থিরতা মাত্রা আরও বেড়ে যায়। লিহার ইচ্ছা করছে ছেলেগুলোকে জীবিত মাটির নিচে পুঁতে দিতে। রাগে লিহার সারা শরীর কাঁপতে শুরু করছে। উপায় খুঁজতে থাকে কি করে ছেলেগুলোর হাত থেকে আনাফকে বাঁচানো যায়। এমন সময় আনাফ একটা কাণ্ড করে লিহাকে আশ্চর্য করে। আনাফের পেটে কেটে ছুরি চেপে ধরে আছে, আর সে সজোরে হাসতে আরম্ভ করছে। আনাফের হাসি দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। লিহার সাথে শৃঙ্খলিত করা ছেলেগুলো সবাই অবাক আনাফের কাণ্ড দেখে। এই করুণ পরিস্থিতিতে যে কারোর ভয়ে গুটিয়ে থাকার কথা, সেখানে আনাফ অস্বাভাবিকভাবে হাসছে। আনাফের পেটে ছুরি চেপে ধরা ছেলেটা আনাফের অস্বাভাবিক হাসি দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কৌতূহল কাজ করতে শুরু করে আনাফের হাসিতে ছেলেটার ভিতর। তৎক্ষণাৎ সে কৌতূহল মেটানোর প্রচেষ্টা চালায়। এই বেটা, তুই হাসছিস কেন রে? রং লেগেছে নাকি তোর মনে? রং আমার মনে সার্বক্ষণিক লেগেই থাকে, আর হাসির কারণ হচ্ছে তোদেরকে আমার জোকার বলে মনে হচ্ছে। এই বেটা, একদম উল্টো পাল্টা কথা বলবি না, তাহলে কিন্তু পেটের ভাড়াল একদম বের করে ফেলবো। তোর কত বড় সাহস, তুই আমাদেরকে জোকার বলিস? এই বেটা, তোর এত সাহস আছে কোথা থেকে? তুই একা আর আমরা 3-4 জন। তুই কখনোই আমাদের কিছু করতে পারবি না, উল্টো আমাদের সাথে বেয়াদবি করে নিজের আরো বিপদ ডেকে আনছিস। ও এই ব্যাপার। আচ্ছা তাহলে শোন, তোকে একটা কথা বলি। দলবল নিয়ে বন্য শুকুররা চলাফেরা করে। এছাড়া বিশেষ করে যারা দুর্বল তারাই বহর নিয়ে চলাফেরা করে। বনের বাঘ আর সিংহ এদের কিন্তু কখনো বহরের দরকার পড়ে না, তারা একাই যথেষ্ট। এই বেটা, এত বড় সাহস, আমাদেরকে অপমান করে কথা বলিস তুই? আর কিসের ভিত্তিতে তুই এত দাপট দেখাচ্ছিস? একদম মেরে তোক্তা বানিয়ে দেবো। আরে দাপট তো আমি নয়, দাপট দেখাচ্ছিস তোরা, তাও আবার ছুরির বলে। যদি সাহস থাকে ছুরিটা রেখে লাগতে হয়, তখন দেখিয়ে দিব কে কাকে মেরে তক্তা বানায়। তোরা ছুরি ছাড়া আমার একটা পশমও বাঁকা করতে পারবি না। কি তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস?
এই যে নে ছুরিটা ফেলে দিলাম। আর এই যে তোরা এদিকে আয় তো। সে বলছে আমরা নাকি ছুরি ছাড়া তার একটা পশমও বাঁকা করতে পারবো না। আয় সকলে মিলে তাকে একটু দেখিয়ে দিই আমরা কত কি বাঁকা করতে পারি। ছেলেটা ছুরিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাকিদের সঙ্গে নিয়ে আনাফকে মারার পরিকল্পনা করে, কিন্তু আনাফ তাদের উল্টো খাতির যত্ন করতে শুরু করে। 3-4 জনের সাথে একা মারামারি করা আনাফের জন্য কিচ্ছুই না। আনাফের পূর্বের রেকর্ড আছে 5-6 জনকে একসাথে মারার। এই ছেলেগুলো তো মাত্র 4 জন। হাতের মধ্যে সার্বক্ষণিকভাবে স্টেইনলেস স্টিলের একটা ব্রেসলেট থাকে। ব্রেসলেটটা হাত থেকে খুলে শক্ত করে মুঠো করে ধরে হাত চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই ছেলেগুলোকে মেরে ব্রেসলেটটা দিয়ে তাদের শরীরে ক্ষত করে দেয়। এরপর পার্কের মধ্যে থাকা একটা গাছ থেকে মোটা একটা ডাল ভেঙে সব কয়টাকে আবার উড়াধুরা মারতে আরম্ভ করে। আনাপের হাতে মার খেয়ে ছেলেগুলো লেটকে পড়ে আছে মাটিতে। যেই ছেলেটা ছুরি দিয়ে আনাপের আঘাত করেছে, আনাপ সেই ছেলেটাকে মাটি থেকে কলার চেপে ধরে তুলে পূর্বের কথা রিপিট করে। কিরে, বলছিলাম না ছুরি ছাড়া তোরা কিছুই পারবি না? দেখলি তো এখন সমস্ত প্রমাণ। তক্তাকে কাকে বানিয়েছে একটু ভালো করে দেখ। বাহাদুরি যে কোনো জায়গায় চলে না, মানুষ আর জায়গা বুঝে বাহাদুরি করতে হয়। ভাই আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদেরকে মাফ করে দেন। তোদেরকে আরেক দফা পেটাবো, তবে তার আগে তোরা আমার স্ত্রীর থেকে মাফ চা। কত বড় সাহস তোরা আমার স্ত্রীর সাথে বেয়াদবি করিস! ভাই ক্ষমা চাচ্ছি, কিন্তু প্লিজ আমাদেরকে আর মারবেন না। তোদেরকে যেটা বলেছিস সেটা কর, পরেরটা পরে দেখা যাবে। ছেলেটা আর কথা না বাড়িয়ে সবাইকে সাথে নিয়ে লিহার কাছে ক্ষমা চায়, কিন্তু লিহা ছেলেগুলোর কথায় পাত্তা না দিয়ে আনাফের কাছে গিয়ে বলে, এই যে দেখি কোথায় লেগেছে আপনার, ওদের ব্যবস্থা পরে হবে। লিহা নিজেই আনাফের পাঞ্জাবি হালকা করে উঠিয়ে দেখে আনাফের কতখানি লেগেছে। পেটের চামড়াতে সামান্যখানি লেগেছে আনাফের। ছুরিটা ভাগ্যিস আনাফের পেটে ঢোকেনি। সামান্য চামড়া কেটে যাওয়ায় যে পরিমাণ রক্ত বের হয়েছে, যদি পেটে ঢুকতো তাহলে কি হতো আল্লাহ ভালো জানেন। লিহার স্বস্তি ফিরে আসে, তবে তার রাগ কমে না। ছেলেগুলোর মধ্যে যে সব কাণ্ড ঘটিয়েছে, লিহা আনাপকে রেখে সেই ছেলেটার কাছে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে কষে একটা থাপ্পড় মারে। ছেলেটার মাথা ভোঁ ভোঁ করতে শুরু করেছে লিহার থাপ্পড় খেয়ে, কিন্তু রাগ কোনো প্রকারে কমে না। যথাযথ রাগ রয়ে গিয়েছে লিহার মধ্যে। ছেলেটাকে মারার পর রাগান্বিত কণ্ঠে বলে, তুই 1 মিনিটের মধ্যে তোর সাথে থাকা শয়তানগুলোকে নিয়ে আমার চোখের সামনে থেকে উদা হবি, না হয় কিন্তু যেই ডালটা দিয়ে তোদেরকে মেরেছে আমি সেটা নিয়ে তোদেরকে আবার পেটাবো। না 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 ম্যাডাম, আমরা চলে যাচ্ছি। যা ভাগ চোখের সামনে থেকে। ছেলেগুলো চলে যায় লিহার কথায়। ছেলেগুলো যাওয়ার পর লিহা আনাফের কাছে আসে। শরীর এখনও রাগে কাঁপছে। সেই সঙ্গে আনাফের দিকে তাকিয়ে ফসফস করছে। লিহার অবস্থা দেখে আনাফ নরম গলায় লিহাকে জিজ্ঞেস করে, আরে তুমি এখন রেগে আছো কেন? ওরা তো চলে গেছে। এই যে আপনি একদম আর একটা কথাও বলবেন না, সব হয়েছে আপনার জন্য। ভাগ্যিস বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি, না হয়তো আপনাকে নিয়ে এত সময় আমার দৌড়াদৌড়ি করতে হতো। আরে আমি আবার কি করলাম? কি করেননি সেটা বলেন। আপনাকে কে বলেছে আমায় নিয়ে ঘুরতে আসার জন্যে? আমি বারণ করেছি ঘুরতে যাব না, কিন্তু আপনি জোরপূর্বক আমায় নিয়ে ঘুরতে বেরিয়েছেন। আপনি সে জোরাজোরি কারণেই তো আজকে এত বড় দুর্ঘটনা হতো। আপনার কোনো আইডিয়া আছে? আপনার কিছু হলে আপনার বাসার লোকজন সবাই তো আমাকেই দোষারোপ করতো। এমন কিছুই হতো না। আমার বাসার মানুষ মোটে এমন নয়। আর তাছাড়া তারা আমার কিছুই করতে পারতো না। ভুলক্রমে আমি কিছু বুঝে ওঠার আগেই ছুরিটা দিয়ে আঘাত করেছে। না হয়তো আমি আগে থেকে জানলে সব কটা এত সময় মৃত্যুর মুখে চলে যেত। হয়েছে, আর বাহাদুরি করতে হবে না। আপনি ডক্টরের কাছে চলেন, আপনার পেট থেকে অনেক রক্ত বেরিয়েছে, আপনাকে এখন হসপিটালে যাওয়া দরকার। চলো। লিহাকে সঙ্গে নিয়ে আনাফের ডক্টরের কাছে যায়। কেটে যাওয়া জায়গায় ডক্টর ওয়াশ করে ব্যান্ডেজ করিয়ে দেয়। ডক্টর দেখিয়ে বাসায় চলে আসে লিহাকে সঙ্গে নিয়ে। রাতের বেলায় দুজনে পাশাপাশি শুয়ে আছে। আনাফ লিহাকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। লিহা আনাফকে কিছুই বলে না, কারণ এসব তার জন্য নতুন নয়। লিহা উল্টো ঘুরে শুয়ে আছে। আনাফ লিহার কোমরে হাত দিয়ে লিহাকে জড়িয়ে ধরেছে। কিছু সময় পর লিহা অনুভব করে আনাফ তার ঘাড়ে স্পর্শ করছে। লিহার প্রচণ্ড বিরক্ত লাগে আনাফের আচরণে, তবে সে কিছুই বলে না, চুপচাপ নিজের মতো শুয়ে থাকে। আনাফ কিছু সময় লিহার ঘাড়ে স্পর্শ করার পর লিহাকে হালকা ঘুরিয়ে ঘাড় ছেড়ে লিহার গলায় স্পর্শ করতে শুরু করে। ক্রমাগতভাবে গলাতে কিছু সময় স্পর্শ করে লিহার বুকের দিকে স্পর্শ করার পরিকল্পনা করে।
লিহা এতটা সময় চুপ থাকলেও এবার আপত্তি জানায় সে। জোরপূর্বক আনাফ থেকে নিজেকে ছাড়িয়ে আনাফকে বলে, দেখুন, আপনার এইসব আচরণ আমার পক্ষে সহ্য করা আর সম্ভব হচ্ছে না। আপনি প্লিজ আমার সাথে এইসব করবেন না। একটা মেয়ের পক্ষে নিজের অমতে এইসব মেনে নেওয়া কতটা কষ্টের সেটা একমাত্র সেই মেয়েটাই বলতে পারে। আমি আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমি ভালোবাসতাম অন্য একজনকে, সেখানে আপনি আমায় জোরপূর্বক বিয়ে করে নিজের মন মর্জি মতো কাছে টানবেন, সেটা তো আমার কাছে আরো কষ্টসাধ্য। প্লিজ আপনার কাছে অনুরোধ করছি আমি, আপনি আমার কাছে আসবেন না। আপনার এইসব আচরণ আমার পক্ষে সহ্য করা সত্যিই অসম্ভব। হাত জোর করে অনুরোধ করছি আমি, আপনি প্লিজ আমার কাছে আসবেন না। আর আপনি যদি আগামীতে আর কখনো জোর করে আমার কাছে আসার চেষ্টা করেন, তখন আমি আর আপনাকে আটকাবো না, কিন্তু পরবর্তীতে সত্যি আমি নিজেকে একেবারে শেষ করে দিব। লিহার কথায় আনাপের ভেতর তুলকালাম শুরু হয়। লিহা আনাপকে এত শক্তভাবে স্টেটমেন্ট দেবে আনাপ সেটা কল্পনাও করেনি। আনাফ এতদিনে এসে বুঝতে পারে জোর করে সব করা যায়, কিন্তু একটা মানুষের মন কখনোই পাওয়া যায় না। আনাফ এতদিন ভেবেছিল ভালোবাসা দিয়ে লিহার মনটা নিজের করে নেবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আনাফ এখন উপলব্ধি করতে পারছে সে জোর করে লিহাকে বিয়ে করেছে ঠিক, কিন্তু তার নিজের ইচ্ছায় কখনো সে লিহার মন পাবে না। চোখের কোণে পানি চলে আসে আনাফের। এত স্ট্রং পার্সোনালিটি আনাফের, কিন্তু পরিশেষে নিজেকে আর সংযত রাখা সম্ভব হলো না। শেষমেশ এত শক্ত মনের মানুষটার ভিতরে নাড়া দিয়ে উঠেছে। চোখের কোণে নিজের অজান্তেই পানি চলে এসেছে আনাফের, কিন্তু আনাফ লজ্জায় না পড়ার জন্য আড়াল করে চোখের পানিটা মুছে নিয়ে লিহাকে জানায়, লিহা, আগামীতে আর কখনো এমনটা হবে না। আমি আগামীতে এই বিষয়টা নিয়ে পুরোপুরিভাবে সতর্ক থাকব। ধন্যবাদ। আচ্ছা শুনুন, আগামীকাল আমি কলেজে যাব। আনাফ লিহাকে কলেজ যেতে সম্মতি জানায়। আনাফের সম্মতি পেয়ে লিহা আর কথা না বাড়িয়ে অন্য পাশ ফিরে শুয়ে থাকে। আনাফও অন্য পাশ ফিরে শোয়। কেউ কারোর সাথে আর কোনো প্রকার কথাবার্তা না বলে দুজন দুপাশ ফিরে দুই দিকে মুখ করে যে যার মতন ঘুমানোর চেষ্টা করে। সকালবেলায় আনাফের আগে ঘুম ভেঙে যায়। আনাফ ঘুম ভাঙার পর চোখ মেলে তাকাতেই দেখে লিহা আনাফকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনের ভেতরে লাড্ডু ফুটতে আরম্ভ করে সকালবেলা এরকম একটা দৃশ্য দেখে। হাঁ করে এক দৃষ্টিতে কিছু সময় লিহার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করে আনাফের গত রাতের কথা মনে পড়ে। সাথে সাথে আনাফ লিহাকে নিজের কাছ থেকে আলাদা করে দেয় এবং সে বিছানা ছেড়ে উঠে পড়ে। ব্রাশ হাতে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে এক ঝলক সময়টা দেখে নেয়। অলমোস্ট ঘড়ির কাঁটা 8টা ছড়িয়ে 9টার ঘরের দিকে অগ্রসর হচ্ছে। তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নেয়। আনাফের মা টেবিলে আগে থেকেই আনাফের জন্য নাস্তা রেডি করে রেখেছে। আনাফ নাস্তা করে নিয়ে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায়। তবে যাওয়ার পূর্বে তার মাকে বলে যায় লিহাকে ঘুম থেকে ডেকে দিতে, কারণ লিহা গতকাল রাতে তাকে বলেছে সে আজকে কলেজে যাবে। আনাফ চলে যাওয়ার পর আনাফের মা লিহাকে ঘুম থেকে ডেকে দেয়। লিহা চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে ওঠে, কিন্তু ঘুম থেকে ওঠার পর পাশে আনাফকে দেখতে না পেয়ে কিছুটা অবাক হয়। আনাফের এই সময় ঘুমিয়ে থাকার কথা, এত সকাল কেউ ঘুম থেকে ওঠে নাকি? মেয়েদের না হয় একটা দায়িত্ব কর্তব্য থাকে ঘরের কাজকর্ম করার, কিন্তু আনাফের তো এমন কোনো দায়িত্ব কর্তব্য নেই। তাহলে এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেল কী কারণে? লিহা ভেবেছে তার শাশুড়ি তাকে কাজের জন্য সকাল সকাল ডেকেছে। নতুন বউ বলে কথা, নতুন বউদের একটা রীতি আছে সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানানো। লিহার কোনো আইডিয়া নেই কয়টা বাজছে। ফোনের সাহায্যে ঘড়ির টাইম চেক করে দেখে 9টা 10 বাজে। লিহা এত সময় গিয়ে বুঝতে পারে এখন সকাল নয়, সকাল হয়েছে আরও বহু আগে। এছাড়া আনাপ বর্তমানে কোথায় আছে সেটাও অনুমান করতে পারে লিহা। কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে সেও কলেজে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়। বাসা থেকে বের হওয়ার পূর্বে আনাফের মা লিহাকে বলে, মা সাবধানে যাস। আচ্ছা আন্টি। এই নে, আমি তোর কোন জন্মের আন্টি হই? সম্পর্কে আমি তোর শাশুড়ি লাগি। আন্টি বলে সম্বোধন করছিস কোন দুঃখে? সরি শাশুড়ি আম্মা। এবার ঠিক আছে, যা এবার কলেজে যা। লিহা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। রিকশায় বসে মনে মনে পরিকল্পনা করে আজ যে সে কলেজে গিয়ে অনাবিলের 12টা বাজাবে। এতদিন অনাবিলের সাথে ঠিকমতো কথাবার্তা বলতে পারতো না আনাফের কারণে, কিন্তু এখন সে আনাফের বিবাহিত বউ। অবিবাহিত থাকাকালীন সময়ে না হয় সে কোনো কিছু ঘটার আশঙ্কা ছিল, কিন্তু বর্তমানে আনাফ তাকে চিরজীবনের জন্য নিজের নামে করে নিয়েছে। এখন আর কোনো অঘটন ঘটার আশঙ্কা নেই।
লিহা এখন যত কিছুই করুক না কেন দিন শেষে তাকে আনাফের কাছেই ফিরতে হবে। এছাড়া আনাফ তাকে নিজেই বলেছে তার হয়ে গেলে লিহা তার নিজের ইচ্ছা মতন চলতে পারবে। এখন তাদের বিয়ে হয়েছে, এখন লিহা অনাবিলের সাথে কথা বললেও তেমন কিছু যায় আসে না। অনেক কিছু ত্যাগ দেওয়ার পর লিহার কাছে সুযোগ এসেছে অনাবিলের সাথে ভালোভাবে কথা বলার। লিহা আজ অনাবিলের সাথে লুকোচুরি করে নয়, প্রকাশ্যেই কথা বলবে, তবে সেটা কিন্তু ভালোভাবে নয়। অনাবিলের ওপর আজ সমস্ত আক্ষেপ মেটাবে সে। এক কথায় অনাবিলের 12টা বাজাবে। কেন অনাবিল তার সাথে এমনটা করলো? সে তাকে ভালোবাসে, কিন্তু তার জন্য এক ফোঁটা সাহসও সে দেখাতে পারেনি আনাফের সামনে। অনাবিল যদি একটু সাহস দেখাতো তাহলে লিহার সাথে যা যা ঘটেছে তার এত একটা কিছু আজ লিহার সাথে ঘটতো না। লিহা রিকশায় করে কলেজে পৌঁছায়। অনাবিলের তালাশ করে শুরু করে কলেজে পৌঁছে লিহা, কিন্তু অনাবিলের দর্শন সে পায় না। ক্লাস একদম শুরু হওয়ার আগ মুহূর্তে অনাবিল কলেজে আসে। লিহা ক্লাসের ঘন্টা পড়ে যাওয়ায় অনাবিলের সাথে কথা বলার কোনো সুযোগ পায় না। তাই ক্লাস শেষ করে অনাবিলের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। একে একে সব কয়টা ক্লাস শেষ হয়। ক্লাস ছুটি হওয়ার পর যে যার মতন ক্লাস থেকে বের হয়ে যায়। অনাবিল সবার আগেই বেরিয়ে গেছে। লিহা ক্লাস থেকে বেরিয়ে তার একটা ক্লাসমেট বান্ধবীকে সাথে নিয়ে অনাবিলের তালাশ করতে থাকে কথা বলার জন্য। কিছু সময় পর অনাবিলের খোঁজ পায়। অনাবিল কলেজের এক সাইডে অন্য ডিপার্টমেন্টের মেয়েদের সাথে মিলে আড্ডা মারছে এবং তাদের মধ্য থেকে একটা মেয়ের কাঁধের ওপরে হাত রেখে তার সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে আছে। লিহার এই দৃশ্য দেখে মাথা গরম হয়ে যায়। তেরে গিয়ে অনাবিলের কলার চেপে ধরে তাকে এক সাইডে এনে বলে, এই তুই ওদের সাথে কি করছিস? আর ওই মেয়েটার কাঁধের উপরে হাত দিয়ে কেন ওর ঘনিষ্ঠ হয়েছিলি? হ্যাঁ, আরে আজব লিয়া, তুমি এমন করছো কেন? এই অসভ্য ছেলে, আমি কেমন করছি? তোর কারণে আমার জীবনে কত কিছু ঘটে গেছে, আর তুই অন্য মেয়েদের সাথে ঢলাঢলি করছিস। লিয়া, ঠিকঠাক মতো কথা বলো। আর আমার কারণে তোমার জীবনে কিছুই ঘটেনি, তোমার কপালে যা ছিল তাই হয়েছে। মানে কি বলতে চাচ্ছিস তুই? তুই আমায় ভালোবাসিস না? আর ভালোবাসতাম একসময়, তবে এখন ওই যে দেখছো অর্পা যার কাঁধে হাত রেখেছিলাম তাকে ভালোবাসি আমি। কারণ তোমার বিয়ে হয়ে গেছে, তোমার জন্য অপেক্ষা করে বসে থাকার কোনো মানেই নেই এখন আমার। আমি আর অর্পা নতুন রিলেশনে গিয়েছি, দুজনের সব কিছু বেশ ভালোই চলছে। অযথা তোমার কারণে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। তোমার জীবন আনাপের সাথে জুড়ে গেছে, আর আমি নিজের মতোই মুভ অন করে নিয়েছি। এখন দুজনের জন্য এটাই বেটার, তুমি তোমার মতো জীবন গুছিয়ে নাও আর আমি আমার মতো গুছিয়ে নেই। কারণ অতীতের জন্য এক জায়গায় আটকে থেকে কোনো ফায়দা নেই। অনাবিলের কথা শুনে লিহার মেজাজ 100তে 100 হয়ে যায়। শরীরের সমস্ত রক্ত টকবক করতে শুরু করেছে। এমনিতেই লিহার মন মানসিকতা খারাপ, তার উপরে অনাবিলের কথাবার্তা শুনে রাগ আর কন্ট্রোল করতে না পেরে অনাবিলকে মারতে শুরু করে। অনাবিলের সাহস হচ্ছে না পাল্টা কিছু করার লিহার সাথে, কারণ প্রথমত লিহা একজন মেয়ে, দ্বিতীয়ত লিহা আনাফের বিবাহিত স্ত্রী। অনাবিল ভালো করেই জানে সে যদি লিহার ওপরে হাত উঠানোর দুঃসাহস করে তাহলে আনাফ তার সেই হাত ভেঙে তার শরীরের পিছনের অংশ দিয়ে পেটের ভেতর ঢুকিয়ে দেবে। অনাবিল এই কারণেই কোনো কিছু করার সাহস করছে না। লিহা অনাবিলকে মারতে মারতে এক পর্যায়ে চেঁচিয়ে বলে ওঠে, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোর মতো এত নিচু মন মানসিকতার একটা ছেলেকে ভালোবেসেছি আমি। আমি তোর জন্য এত যুদ্ধ করেছি, আর তুই অন্য মেয়ের সাথে রং তামাশা শুরু করেছিস। কি করিনি আমি তোর জন্য? হ্যাঁ, যেখানে তোর সব কিছু করার কথা সেখানে আমি তোকে নিজের করে পাওয়ার জন্য এত দিন লড়াই করেছি। এমনকি তোর কারণে সেই মানুষটাকে গতকালেও আমি কষ্ট দিয়েছি। মানুষটা গতকাল আমার ঘনিষ্ঠ হতে চেয়েছিল, আর আমি তাকে শক্ত কথা শুনিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দিয়েছি। আর তুই এইদিকে অন্য মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াচ্ছিস। আমি কি জন্য করেছি এত কিছু? উত্তর দে আমায়। অনাবিল কোনো কথা বলছে না। লিহার কাণ্ড দেখে অর্পা এবং তার বান্ধবীরা এগিয়ে আসে অনাবিলের কাছে। লিহার রাগ কোনো প্রকার কমছে না। ইতিমধ্যে লিহার ক্লাসমেট বান্ধবী লিহার কাছে এসে লিহাকে সামলায়। লিহা নিজের রাগ কোনোভাবেই শান্ত করতে পারছে না। লিহার বান্ধবী লিহাকে সামলে রাখার পরেও লিহা অনাবিলের ওপরে ক্রমাগতভাবে চেঁচিয়ে যাচ্ছে। এমন সময় অর্পা নামক মেয়েটি লিহাকে বলে, দেখুন, আপনি এইভাবে অন্যায়ভাবে অনাবিলকে মারতে পারেন না। অনাবিল আমার বয়ফ্রেন্ড, আর আপনার সম্পর্কে সব কিছুই আমি জানি। আমাদের রিলেশন শুরু হওয়ার পরেই অনাবিল আমাকে সব কিছু বলে দিয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে, আপনি এত কিছুর পর এসে অনাবিলের সাথে কেন ঝামেলা করছেন? কি চান আপনি? এই মেয়ে, তোকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। আর আমার এই কাপুরুষের কাছে নতুন করে চাওয়ার মতো কিছু নেই। ভেতরে এক ফোঁটা সাহস নেই, আর সে আসে মানুষের সাথে প্রেম করতে। এই মেয়ে শোন,
এই ছেলেকে ভালো করে দেখে শুনে রাখিস, না হয় কবে যে বাঘের মতো থাবা দিয়ে ওর চেহারার নকশা বদল করে দেই তার কোনো ঠিক নেই বলে দিলাম। লিহার কথা প্রতি উত্তরে আর কেউ কোনো কথা না বাড়িয়ে অর্পা এবং তার বান্ধবীরা অনাবিলকে নিয়ে চলে যায়। লিহাকেও তার বান্ধবী সামলে নিয়ে সেই জায়গা থেকে চলে যায়। লিহা কলেজ থেকে বাড়িতে চলে আসে। লিহার মন প্রচণ্ড খারাপ। কার জন্য সে এতদিন লড়াই করেছে, যে কিনা প্রেমিকার বিয়ে হওয়ার 1-2 দিনের মাথায় নতুন রিলেশন শুরু করে দিয়েছে। সারাদিন মনমরা হয়ে বাসায় বসে থাকে সে। আনাফ অফিস শেষ করে রাতের দিকে বাসায় ফিরে। আনাফের অফিস শেষ হয়েছে বিকেলে, কিন্তু সে রাতে বাড়ি ফিরে এসেছে, কারণ আনাফেরও গত রাতের বিষয়টা নিয়ে মন মেজাজ ভালো নেই। লিহার গতকালের কথায় আনাফ একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পেরেছে। সে জোর করে একটা মানুষকে তো নিজের কাছে নিয়ে আসা যায়, কিন্তু কখনোই তার থেকে ভালোবাসা পাওয়া সম্ভব না। এই সব বিষয় নিয়ে আনাফ অনেকটা আপসেট। মন ভালো করতে অফিস শেষে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে সে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ নিজের মতন বিছানায় শুয়ে পড়ে। গতকালের ন্যায় আজ লিহাকে স্পর্শ করার কোনো মনোভাব আনাফের মধ্যে নেই। লিহার গতকালের কথাগুলো আনাফের ভেতর থেকে সমস্ত জোশ বের করে দিয়েছে। আনাফ চুপ করে পাশ ঘুরে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে। কিছু সময় পর হুট করে আনাফ চমকে ওঠে। অকল্পনীয় কিছু কাণ্ড লিহা আনাফের সাথে করে বসে। লিহা নিজেই আনাফের পিছন থেকে জড়িয়ে ধরেছে। আনাফ লিহার কাণ্ড দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, এসব কি করছো লিহা? গতকাল তুমি নিজে আমায় বারণ করছো, কিন্তু তুমি আমাকে... কারণ আপনিই হচ্ছেন সঠিক মানুষ। মানেটা বুঝলাম না। মানেটা হলো, আমার প্রেমিক যার ভেতরে আমাকে আপন করার কখনোই কোনো সৎসাহস ছিল না। এমনকি আপনার সাথে বিয়ে হওয়ার 2 দিনের মাথায় সে নিজের জীবনে অন্য কাউকে টেনে নিয়েছে। তবে আপনি সেই শুরু থেকেই আমার মধ্যে সীমাবদ্ধ। দুনিয়ায় এত মেয়ে থাকা সত্ত্বেও আপনি আমায় ভালোবেসে নিজের করে নিয়েছেন। আজ আমি রিয়েলাইজ করতে পেরেছি আমার অতীতের সম্পর্কটা কোনো কালেই ভালোবাসা ছিল না। সত্যিকার অর্থে তো ভালো তো আপনি আমায় বেসেছেন, তাই আর নিজেকে আপনার কাছ থেকে সরিয়ে রাখতে পারলাম না। ধরা দিয়ে দিলাম আমি আপনার কাছে। প্লিজ আমায় নিজের করে নিন। আমি আপনার সাথে সারা জীবন কাটাতে চাই। আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন, আমি শুধু এটুকুই বলবো, আমি আমার প্রকৃত মানুষটাকে পেয়ে গিয়েছি। লিহার কথা শুনে খুশিতে আনাফ লিহাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বুকে টেনে নেয় এবং লিহার কপালে বেশ কয়েকটা চুমু এঁকে দেয়। এরপর লিহাকে বলে, জানো লিহা, তোমার যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আমার নেশা লেগে গেছে। ভুলে গেছি আমি অন্য সব কিছু, একেবারে ওই গানটার মতন। তোমায় পেলে নেশা ভুলে যাই। আশেপাশে এত মেয়ে দেখি, কিন্তু কারোর প্রতি আমার কোনো অনুভূতি কাজ করে না, একমাত্র তুমি ছাড়া। তাই তো তোমাকে এত যুদ্ধ করে নিজের করে নিয়েছি। লিহা লজ্জায় লাল হয়ে যায় আনাফের কথা শুনে। সেই সঙ্গে আফসোস হচ্ছে, সত্যিকারের ভালোবাসাকে সে এতদিন মূল্য না দিয়ে বেহুদা জায়গায় নিজের সময় বরবাদ করায়। আরও কয়েকটা দিন আগেই সে আনাফের জীবনে আসতে পারত, মিথ্যে ভালোবাসার পেছনে না ছুটে বেড়ালে। অনাবিলের কারণে তার অনেকগুলো দিন জীবন থেকে চলে গেছে। তবে যাই হোক, বর্তমানে সে অনেক খুশি। আনাফের সাথে একদম ঘনিষ্ঠভাবে মিশে আছে সে। আনাফ লিহাকে অনেকটা সময় নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। এরপর লিহার মাথা বুক থেকে উঠিয়ে নিজের আরও কাছে টেনে নেয়। লিহা অনুমান করে ফেলে আনাফ কী করতে যাচ্ছে। আনাফ ও লিহার অনুমান সঠিক প্রমাণ করে দিয়ে লিহার ঠোঁট জোড়া নিজের আয়ত্ত করে নেয়। লিহা আনাফকে কোনো প্রকার বাধা না দিয়ে নিজেই আনাফের সঙ্গে মিশে যায়। দুজনের মাঝে আর কোনো দেয়াল নেই, মিশে আছে একে অপরের মুগ্ধতায়। এভাবেই সমাপ্তি ঘটে একটি গল্পের কাহিনী। সমাপ্ত।